এইটা হচ্ছে উৎস, যেখানে আমরা উৎসের মধ্যে বললাম যে কলেরা দূষিত জল থেকে ছড়াতে পারে, খাবার যদি অঢাকা অবস্থায় রেখে দেওয়া হয়, ঠিক আছে, যেখানে মাছি বিভিন্ন পোকামাকড় এসে বসছে, এইসব খাবার খেলে হতে পারে রোগ, কারণ মাছি কোথায় কোথায় ঘোরে তুই জানিস, ঠিক আছে। রক্তক্ষরণ এই রোগের প্রধান উপসর্গ। তাহলে রক্ত তঞ্চন যদি বাধাপ্রাপ্ত হয়, রক্ত জমাট বাঁধতে যদি ঠিকঠাকভাবে না পারে, তাহলে রক্ত অনবরত ক্ষরিত হতে থাকবে। হ্যালো ক্লাস 8-এর ছোটে ওস্তাদ বাচ্চা লোক, তো নতুন ব্যাচে সবাইকে স্বাগত। চ্যাম্পস বাংলা, তো তোদের এই ব্যাচটা চলে এসছে একদম ফ্রিতে। আজকে আমি লাইফ সায়েন্সের প্রথম ক্লাস নিয়ে তোদের চলে এসেছি। অলরেডি ফার্স্ট সামেটিভ হয়ে গেছে তোরা জানিস, তো সেকেন্ড সামেটিভ থেকেই আমরা স্টার্ট করছি, যেহেতু তোদের একদম শুরুতে সেকেন্ড সামেটিভের যে লেকচারগুলো সেগুলো যদি চলে আসে তাহলে খুব কাজে লাগবে, যেহেতু আর 1-1.5 মাস পরেই এক্সাম, অগাস্টের প্রথম দিকেই। তো আমরা সেই জন্য স্টার্ট করছি তোদের সেকেন্ড সামেটিভের পার্টটা দিয়ে, এবং সেকেন্ড সামেটিভের যে পার্টটা দিয়ে স্টার্ট করতে চলেছি সেই পার্টটা আমার সুহেনা ম্যামের ফিজিক্যাল সায়েন্সের যে পার্টটা তার সাথে কিন্তু একটা কম্বিনেশন অবস্থায় আছে। তো এই কারণে আমি লঞ্চিংয়ের দিনও বলেছিলাম, এখানে এই যে চ্যাপ্টারটা আছে অ্যানালিসিস অফ ন্যাচারাল ফেনোমেনা এপিডেমিক্স, যেটাকে আমরা বাংলায় তোরা বইতে লেখা দেখবি প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ, তো এই পার্টের মধ্যে তড়িতাবেশ, তারপর হচ্ছে বজ্রপাত, এই সকল জিনিসপত্র আছে ফিজিক্যাল সায়েন্স পার্টের মধ্যে। আমাদের লাইফ সায়েন্স পার্টের মধ্যে যে পার্টটা আছে সেটাকে আমরা বলি মহামারী বা এপিডেমিক। তো এই পার্টের আজকে পার্ট 1 হতে চলেছে, কারণ মহামারীর ওপর আর একটা ক্লাসও আসবে, ঠিক আছে। তো এই পার্টটা আমরা স্টার্ট করতে চলেছি, খুব ভালো করে প্রত্যেকটা লেকচার একদম শুরু থেকে শেষ অবধি দেখবি, ঠিক আছে। চেষ্টা করবি নর্মাল স্পিডেই দেখার, তাহলে কি তোদের সুবিধা হবে। বেশি স্পিডে দেখতে গেলে অনেক সময় মাথার ওপর দিয়ে চলে যাবে, তো সেই জিনিসটা করবি না। আমি যতটা ডেপথে যাওয়া যায় ভালো করে ক্লাসগুলো করাবো, এবং ক্লাসের শেষে কিছু হোমওয়ার্ক থাকবে, সেই হোমওয়ার্কের কোশ্চেনগুলো তোরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবি। আর প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে, যেমন ধর মহামারীর যে পার্ট 1 আজকে হবে, তো পার্ট 2 সেইটা হলে আমাদের মহামারীটা কমপ্লিট হয়ে যাবে। তো সেই দিন কিন্তু তোদের প্র্যাকটিস যে শিট হয়, ঠিক আছে, যেটাকে আমরা ডিপিপি বলছিলাম সেদিন, তো সেইগুলো যাবে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষ দিন, ঠিক আছে। তো সেইগুলোতেও অনেকগুলো করে কোশ্চেন পাবি প্র্যাকটিস করার জন্য, এবং অ্যান্সারও থাকবে শেষের দিকে, সেগুলোও কিন্তু ভালো করে তোরা প্র্যাকটিস করে নিবি, ঠিক আছে। তাহলে আমাদের প্রিপারেশনটা এক্সামের কিন্তু খুব দারুণ হবে। এবং তোরা জানিস যে এই নোটস, এই যে ক্লাসটা আমি নেব সেটার নোটস প্লাস যে প্র্যাকটিস আমাদের শিটটা থাকবে, মানে আমাদের চ্যাপ্টারের শেষে যেদিন দেওয়া হবে, সেগুলো কিন্তু প্রত্যেকটা পিডাব্লিউ অ্যাপে, এই যে নামের ব্যাচটা আছে চ্যাম্পস বাংলা, আমি আগের দিন দেখিয়ে দিয়েছি লঞ্চিংয়ে, তো সেইটা বলে সার্চ করলে সেখানে কিন্তু ফ্রি এনরোল তোকে করতে হবে, তাহলেই কিন্তু সেখান থেকে তুই পিডিএফগুলো ডাউনলোড করতে পারবি। প্রবাবলি আমাদের ইউটিউবে কিন্তু কোনো রকমভাবে নোটস বা কিছু প্রোভাইড করা হয় না, এটা নিয়ম। প্রি ব্যাচ হলেও সেটা অ্যাপ থেকে গিয়ে তোদের নিতে হবে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো ভালো করে নিস। আগে আমরা ক্লাসটা ভালো করে দেখি। তো আজকে যে পার্টটা আমরা কভার করতে চলেছি সেটা তোদের সামনে আছে। প্রথমত আমরা এই মহামারী জিনিসটা কি সেই ব্যাপারটাকে ভালো করে জানবো, ভালো করে বুঝবো যে মহামারী ব্যাপারটা কি হয়, ঠিক আছে। মহামারী কখন আমি কোনো একটা রোগকে মহামারী বলতে পারি, ঠিক আছে, এই সকল জিনিস আমাদের প্রথমে আগে জানা দরকার। তারপর আমরা জানবো যে মহামারীর কিছু প্রকারভেদ থাকে, কি কত ধরনের হতে পারে মহামারী। যে কোনো কিছুর আমরা জানি যে বিভিন্ন রকমের কন্ডিশন হয়ে আসতে পারে একটা কিছু, যেমন এখানে মহামারী বিভিন্ন রকম ভাবে হতে পারে, তো সেগুলো আমরা দেখব কত রকম ভাবে হতে পারে। এবং তারপর আমরা বিশেষ কিছু রোগ সম্পর্কে পড়ব, ঠিক আছে, এগুলো মহামারী রোগ। তো যার মধ্যে আমি প্রথম দিন মানে আজকে মেইন যে প্রথম যে 5টা রোগ আছে, কলেরা, তারপর ম্যালেরিয়া, ডেঙ্গু, প্লেগ, স্মল পক্স বা আমরা যেটাকে বলি গুটি বসন্ত, সেইগুলো সম্পর্কে ভালো করে দেখব। আর বাকি যে রোগগুলো আছে এটা কিন্তু আমরা পার্ট 2-তে কভার করব। তো ভালো করে এই কয়েকটা পার্ট আমরা ভালো করে দেখে নিই, কোশ্চেন শেষে দেওয়া থাকবে, সেগুলো বাড়িতে এইচডাব্লিউতে প্র্যাকটিস করবি, ঠিক আছে, এবং তারপর আমরা পরের দিন চলে আসব। তো আমরা স্টার্ট করছি। দেখ, প্রথমেই বলছে মহামারীর ধারণা। মহামারী জিনিসটা কি? কোনো একটা রোগ, ঠিক আছে, পৃথিবীতে এসছে সাপোজ ধর, এবং সেই রোগটা যদি ছড়ানোর মানে পরিমাণ বা ছড়ানোর যে প্রবণতা সেটা যদি প্রচুর স্পিডে হয়, প্রচুর পরিমাণে হয়, এবং সেটা এমন একটা আকার ধারণ করলো যে সেই রোগে প্রচুর লোকজন পৃথিবীব্যাপী মারা যাচ্ছে, তখন সেই কন্ডিশনকে আমরা বলবো বা সেই রোগকে আমরা বলবো মারণ রোগ। যেটা মারা যাচ্ছে সেই কথাটা থেকে মারণ রোগ কথাটা এসছে, এবং সেই মারণ রোগকে আমরা বলবো মহামারী।
ঠিক আছে, তো যেটাকে আমরা ইংলিশে বলে থাকি এপিডেমিক্স। তো এই যে মহামারী, তাহলে দেখ ডেফিনেশনটা আমি যা বললাম সেটা আছে কিনা, তোরা পাচ্ছিস কিনা। তাহলে দেখ, এই যে প্রথমে আমি একটা ওয়ার্ড বলেছিলাম যে কোনো মারণ রোগ, ঠিক আছে, তো মারণ একটা রোগ, যে রোগে প্রচুর লোকজন মারা যাবে, সেই মারণ রোগের প্রাদুর্ভাবে প্রতি বছর, এবং সেটা হয়তো একটা বছরের মধ্যে মানে সীমাবদ্ধ থাকলো না, হয়তো ধর আমাদের যেমন কোভিড হয়েছিল 2019 সালে, সেটা কিন্তু ওই 2019 সাল অবধি সীমাবদ্ধ ছিল না, সেটা কিন্তু পরবর্তীতে প্রায় 21-22 সাল অবধি কিন্তু সেটার বিভিন্ন ভেরিয়েন্ট এসে কিন্তু সেটা কিন্তু চলে গেছে, ঠিক আছে, সেটা অনেক দিন যাবত, অনেক বছর যাবত কিন্তু চলেছে। তো সেই রকম কন্ডিশনকে আমরা বলছি যে এটা কিন্তু প্রতি বছর এইরকম ভাবে কিছু লোকজন মারা যেতে থাকবে, এবং সেটাকেও আমরা কিন্তু মারণ রোগ বলতাম, বা আমরা মহামারী বলতাম, বা যেটাকে এপিডেমিক্সও বলতাম। তো সেই কথাটাই বলা হয়েছে যে কোনো মারণ রোগের প্রাদুর্ভাবে মানে মারণ রোগ আসার ফলে কি হচ্ছে, প্রতি বছর প্রচুর মানুষ যখন একসঙ্গে মারা যায়, ঠিক আছে, বিভিন্ন দেশে একই সঙ্গে প্রচুর মানুষ মারা যাচ্ছে, ঠিক আছে, তখন সেই যে মারণ রোগটা, সেটাকে আমরা বলবো মহামারী, বা মহামারী হিসেবে আমরা সেটাকে ঘোষণাই করে দেবো যে এই যে রোগটা হয়েছে এটা নর্মাল সর্দি কাশি জ্বরের মতো রোগ না, এই রোগে প্রচুর লোকজন মারা যাচ্ছে এবং পৃথিবী ব্যাপী মারা যাচ্ছে। সেই জন্য আমি ঘোষণা করলাম এই রোগকে, বা সরকার ঘোষণা করবে, বা আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে ঘোষণা করা হবে, ঠিক আছে, যেটাকে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বা যেটাকে আমরা শর্টকাটে হু বলে থাকি, সেখান থেকে ঘোষণা করা হবে যে এই রোগটায় প্রচুর লোকজন মারা গেছে, পুরো দেশব্যাপী মারা গেছে, পুরো পৃথিবী ব্যাপী মারা গেছে। তো এই কারণে এই রোগটাকে আমরা মহামারী বলে ঘোষণা করলাম। তাহলে মহামারী যে জিনিসটা, সেটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে ব্যাপারটা কি, ঠিক আছে। আচ্ছা, এইবার কোনো একটা রোগ, ঠিক আছে, মহামারীতে পরিণত হবে কিনা, মানে ধর জ্বর সর্দি কাশি এইরকম একটা সাধারণ কোনো একটা রোগ হঠাৎ করে হয়তো এলো, এবার সেই রোগটা এই মহামারী কন্ডিশন অবধি যাবে কিনা, সেইটা আমরা কি কি কন্ডিশন থেকে বুঝতে পারবো, সেই জিনিসটা বুঝতে গেলে আমাদের মনের মধ্যে কি কি কোশ্চেন আসতে পারে, সেইগুলো আমাদের বইতে কিন্তু দেওয়া আছে এবং খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোরা এই রিলেটেড একটা ছবিও দেখতে পাচ্ছিস, যেখানে সায়েন্টিস্টরা বা মানে এই সব রিসার্চাররা ওই রোগ সম্পর্কিত বিভিন্ন রকম কিন্তু কাজকর্ম করছেন, বা ওই রোগ থেকে বাঁচতে আমাদের কি কি করতে হবে, কোন ভ্যাকসিন আনতে হবে, ঠিক আছে, কোন ওষুধ আনতে হবে, এই সকল পর্যবেক্ষণ করছেন, সেই রিলেটেড একটা ছবি তোরা দেখতে পাচ্ছিস। যদিও এই ছবিটা বইতে নেই, বাট আমার ক্লাসে তোরা এইরকম অনেক ছবি পাবি যেগুলো রিলেটেবল। তো আমি এটাই বলছি যে এই কোনো রোগ, মানে কোনো রোগ যদি আসে আমাদের পৃথিবীতে, বা যে কোনো একটা দেশে হয়তো উদীয়মান হলো, যেমন আমাদের করোনা প্রথম চায়নাতে দেখা গেছিল, তো সেই রোগটা যে মহামারীতে পরিণত হবে সেটা কিভাবে আমরা বুঝতে পারবো, ঠিক আছে, তার জন্য আমাদের কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে হবে, বা কোশ্চেন আমাদের মনের মধ্যে আসতে হবে, যার মধ্যে প্রথম যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে এই যে রোগটা এসছে, এই রোগের লক্ষণ কি কি, এই রোগের সিমটম কি কি, এই রোগের ফলে কি কি হচ্ছে আমাদের বডিতে, ঠিক আছে, এই কোশ্চেনটা আমাদের প্রথমে মনে আনতে হবে। নেক্সট আমাদের কি মনে আনতে হবে, যে এই যে রোগটা, এটা কতটা পৃথিবীর বা যে দেশে এসছে সেই দেশের কতটা এলাকা জুড়ে ছড়িয়েছে এই রোগটা, এই রোগটা ছড়ানোর ক্যাপাবিলিটি বা এই রোগটা ছড়ানোর ক্ষমতা এটা কতটা, খুব বেশি স্পিডে ছড়াচ্ছে, খুব বেশি জায়গায় ছড়িয়ে গেছে, নাকি একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ আছে, এই জিনিসটা আমাদের প্রথমে জানতে হবে, ঠিক আছে। থার্ড আমাদের কি জানতে হবে, কোথায় এর প্রথম অস্তিত্ব পাওয়া গেছে বা ধরা পড়েছে। যেমন আমি করোনা ভাইরাসের কথা বলছিলাম, যেটাকে কোভিড বলছি, সেটা প্রথম চায়নাতে দেখা গেছিল। তো এই জন্য এই কোশ্চেনটাও আমাদের কাছে ইম্পর্টেন্ট, যে প্রথম কোথায় এই রোগটা দেখা গেছে, বা এই রোগের উৎসটা কোথায়, এই রোগটা কোথায় প্রথম এসছে, ঠিক আছে, সেইটা আমাদের জানতে হবে। নেক্সট কি জানতে হবে, যে কখন এই ঘটনাটি ঘটেছে, এই যে ঘটনা বা এই যে রোগটা, এটা কখন এসছে, কখন ঘটেছে, কোন দেশে এসছে, প্রথম কোন অঞ্চলে দেখা গেছে, এই সকল কোশ্চেন আমাদের মনের মধ্যে আনতে হবে, এবং এই কোশ্চেনগুলো নিয়ে রিসার্চ করতে হবে। এবং যত আমরা বেশি এই রিলেটেড কোশ্চেন নিয়ে আলোচনা করব, বা সেই কোশ্চেনের অ্যান্সার খোঁজার চেষ্টা করব, তত সহজে কিন্তু আমরা সেই রোগটাকে চিহ্নিত করতে পারবো, এবং ওই রোগের বিরুদ্ধে আমরা কিন্তু সেটার ব্যবস্থা নিতে পারবো। এর পরবর্তীতে আমাদের আরো কি কি জানতে হবে, যে কারা কারা এতে আক্রান্ত হয়েছে, ঠিক আছে। এমন কিছু কিছু রোগ দেখা যায় যেটা হয়তো বাচ্চাদের বেশি হয়, হয়তো প্রাপ্তবয়স্ক বা আমাদের মতো লোকেদের হয়তো খুব একটা বেশি হয় না।
একদম ছোট্ট বাচ্চাদের হচ্ছে 1 থেকে 5 বছর বয়স বা 10 বছর বয়স, ঠিক আছে, এই রকমও রোগ হয়। আবার কিছু কিছু রোগ হয় প্রাপ্তবয়স্কদের বেশি হচ্ছে, বাচ্চাদের হয়তো হচ্ছেই না, ঠিক আছে। যেমন আমরা করোনার ক্ষেত্রেই দেখেছিলাম বেশিরভাগ ক্ষেত্রে যে সেটা কিন্তু বাচ্চাদের খুব একটা বেশি এফেক্ট করছিল না, আমাদের মিডল এজ থেকে আরো যে পরবর্তী যে মানে বয়সের লোকেরা বা বিশেষ করে বেশি বয়সের লোকেদের আরো বেশি অসুবিধা হতো। তো সেই ব্যাপারটাও আমাদের জানতে হবে যে কারা কারা এতে আক্রান্ত হচ্ছে, কোন কোন বয়সের লোকরা এখানে আক্রান্ত হচ্ছে, সেইগুলো আমাদের জানাটা খুব দরকারি। এরপর আমাদের কি জানতে হবে বেটা, সেটা হচ্ছে কেন এই ধরনের ঘটনা ঘটলো, এই ঘটনা কেন ঘটলো, কোথা থেকে কিভাবে, হঠাৎ করে একটা রোগ তো এমনি এমনি আসতে পারে না, তার অবশ্যই বিহাইন্ড এ রিজন আছে, কোনো কারণ আছে তার পেছনে, ঠিক আছে। এবং সেই কারণ যেমন আমরা করোনার সময় দেখেছিলাম যে অনেক জায়গায় এরকম নিউজ আসছিল বা খবর আমরা পাচ্ছিলাম যে চায়নাতে এই ভাইরাস নিয়ে অনেক রকম কিন্তু রিসার্চ চলছিল ল্যাবে, এবং সেখান থেকে হয়তো লিক হয়েছে, ঠিক আছে, ল্যাবে যেখানে কাজকর্ম হচ্ছিল সেটার উপরে, সেখান থেকে হয়তো লিক হয়েছে, বা অনেক সময় আমাদের কাছে এই নিউজও আসে যে চায়না এটা ইচ্ছা করে করেছে, ঠিক আছে, ইচ্ছা করে লিক করে দিয়েছে এবং সেটা ছড়িয়ে প্রথমত নিজেরা মরেছে এবং তারপর পৃথিবী ব্যাপী প্রচুর লোকজনকে মেরেছে। তো সেই ব্যাপারটাও কিন্তু আমাদের জানতে হবে যে কেন এই ধরনের ঘটনা ঘটলো, কোথা থেকে ঘটলো, কেউ ইচ্ছাকৃত ঘটালো নাকি তার ওই রোগটা আসার কারণটা কি, ওই রোগটা কোন মানে কোন জীব ছড়াচ্ছে, তার পেছনে কি কি গল্প আছে সেগুলো আমাদের জানতে হবে। এরপর জানতে হবে কি 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 ব্যবস্থা নিলে এই রোগটিকে এড়ানো যেতে পারে। তো আমাদের প্রথমে এই যে ব্যবস্থার কথা বলা হয়েছে, এই ব্যবস্থা আমরা সব সময় চেষ্টা করব যে দেখবি তোরা একটা কথা শুনবি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, ঠিক আছে। আমরা নিজেদেরকে যদি, যেমন ধর করোনার সময় আমাদের বারবার ডক্টররা বলতো বা নিউজ চ্যানেলে তোরা দেখতে পেতি যে আমাদের মাস্ক ব্যবহার করতে বলতো বেশি করে, তারপর যতটা পারা যায় ডিস্টেন্স বজায় রাখতে বলতো, হাত মুখ এগুলো ভালো করে সাবান দিয়ে ধুতে বলতো বারবার করে, ঠিক আছে, উষ্ণ জল খেতে বলতো, ঠিক আছে, এই সকল ব্যাপারগুলো বলতো। তো এইগুলো করলে কি হবে, তোর কি রোগ আসবে না, আসার চান্স আছে বাট রিলেটিভলি কমে যায়, কারণ এই জিনিসগুলো যখন তুই ফলো করবি, যত তুই বেশি হাইজেনিক থাকবি তত তোর ভেতরে রোগ ঢোকার ক্ষমতাটা কম বা রোগ ঢোকার সম্ভাবনাটা কমে যাবে। তো সেই জিনিসগুলো কিন্তু আমাদের আগে খেয়াল করতে হবে যে কি কি কাজ করলে আমরা এই রোগ থেকে বাঁচতে পারি বা এই রোগ থেকে নিজেকে ঠিক রাখতে পারি, সেগুলো আগে দেখতে হবে। এবার রোগ হয়ে গেলে তারপর কি ব্যবস্থা নেওয়া যায় সেটা তো পরের ব্যাপার, ঠিক আছে, সেটা রিসার্চের ব্যাপার। এরপর বলছে কি করলে এই রোগের হাত থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। তাহলে প্রথমত এই রোগটিকে কিভাবে এড়ানো যেতে পারে, যেটার আমি কথা বললাম যে কিভাবে নিজেরা যে কোনো রোগ থেকে বাঁচবি, ঠিক আছে, আর ওই রোগ যদি তোর হয়েও যায় সেই রোগ থেকে তোরা কিভাবে মুক্তি পেতে পারিস, সেইগুলোও কিন্তু একটা দরকারি একটা ব্যাপার মহামারীর ক্ষেত্রে। তো এতগুলো পয়েন্ট আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে হ্যাঁ কি কি করলে আমরা একটা রোগকে মহামারী লেভেলে বলতে পারি বা একটা রোগকে সাধারণ রোগ হিসেবে চিহ্নিত করে রাখতে পারি। তো এইগুলো খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যেটা বইয়ের শুরুতেই তোরা পেয়ে যাবি। ক্লিয়ার? তাহলে মহামারীর বেসিক ধারণা তোরা ক্লিয়ার হলো। আরেকটু বেসিক ধারণার মধ্যে যাই আমরা পরের স্লাইডে। দেখ এই যে স্লাইডে, ঠিক আছে, এই স্লাইডে আমরা মহামারীর ক্ষেত্রে দেখতে পাই বিভিন্ন রোগ বিভিন্ন ঋতুতে আসতে পারে। বিভিন্ন রোগ আমরা দেখতে পারি যে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর বারবার হচ্ছে, হয়তো একটা রোগ শীতের সময় বেশি হচ্ছে, ঠিক আছে, একটা রোগ বসন্তকাল বা ওই রকম টাইমে বেশি হচ্ছে, ঠিক আছে, অথবা কোনো ঋতুকালীন সময় যেমন বসন্তকাল বললাম, ঠিক আছে, বা শীতকাল বললাম। আবার কোনো একটা রোগ আমি বলছি যে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আসতে থাকছে হয়তো একটা বছরের মার্চ থেকে মে অবধি এইরকম একটা সাইকেলে ঘুরছে, ঠিক আছে, যে এই রোগ এই সময় শুরু হবে আর এই সময়ের মধ্যে শেষ হবে, আবার পরের বছর এই সময় শুরু হবে। তো এই রকম ব্যাপারও হতে পারে। এবার এইগুলোর ওপর নির্ভর করে আমরা এই যে মহামারী সেটাকে দুরকম ভাবে দেখতে পারি। প্রথমত চক্রাকার মহামারী, ঠিক আছে, যেটা চক্রাকার একটা সাইকেল ওয়েতে ঘুরছে, ঠিক আছে, যেমন এখানে কিছু এক্সাম্পল নেওয়া হয়েছে, যেমন হাম যে রোগটা, এটা আমরা দেখতে পারি 2 থেকে 3 বছর অন্তর অন্তর বারবার করে ঘুরে আসতে পারে। মানে যদি তোর একবার ধর সাপোজ হাম হয়েছে, ধর সাপোজ কালকে তোর হাম হলো, ঠিক আছে, তাহলে কি হবে, ওই হাম হওয়া থেকে হাম সারার শেষ অবধি, ঠিক আছে, সেই যে ব্যাপারটা হলো তারপর তুই সুস্থ হয়ে গেলি, তারপর আবার ওই হামটা কিন্তু ফিরে আসতে পারে 2-3 বছর পর।
এমন না যে এই যে আমরা বলি যে হ্যাঁ বসন্ত, ঠিক আছে, বা এই যে রোগ, বিভিন্ন রোগ, এগুলো একবার হলে আর হওয়ার চান্সই নেই, এগুলো আমরা জেনারেলি বলে থাকি। বাট হতে পারে, সেটার যদি একটা নির্দিষ্ট সাইকেলে চলতে থাকে তাহলে কিন্তু সেটা হতেই পারে। একবার হবে মানে পরের বার হবে না এর কোনো মানে নেই, ঠিক আছে। তো সেই রকমই একটা রোগ হচ্ছে হাম, যেটা কিনা 2-3 বছর অন্তর অন্তর হতেও পারে তোর। নেক্সট আরেকটা রোগ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, যেটাকে আমরা ফ্লু বলে থাকি, ঠিক আছে। এগুলো সম্পর্কে আমি ডিটেলসে পড়বো। তো এই যে ইনফ্লুয়েঞ্জা, এটা কিন্তু 7 থেকে 10 বছর অন্তর ঘুরে আসতে পারে। মানে ইনফ্লুয়েঞ্জা যদি আজকে আমার হয় এবং 1 মাসের মধ্যে ধর আমি ঠিক হয়ে গেলাম, বা 10-15 দিনের মধ্যে আমি ঠিক হয়ে গেলাম, তারপর যে সেই ইনফ্লুয়েঞ্জা আমাকে পরে আবার ইনফ্লুয়েঞ্জার যে ভাইরাস সেটা আমাকে অ্যাটাক করবে না, এর কোনো গ্যারান্টি নেই। হয়তো এই সময়ের ব্যবধানে আবার আমি অ্যাফেক্টেড হতে পারি, আবার আমি আক্রান্ত হতে পারি সেই ইনফ্লুয়েঞ্জার ভাইরাস দ্বারা। তো এইটাকে বলছে চক্রাকার মহামারী, যেটা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর চক্রাকারে আমাদের মধ্যে আবার হতে পারে। নেক্সট আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমাদের ঋতুকালীন মহামারী, যেটা বেসিক কিছু কিছু স্পেসিফিক কিছু কিছু নির্দিষ্ট ঋতুতে আমাদের বডিতে কিন্তু হতে পারে। যেমন তার একটা রোগের নাম এখানে দেওয়া আছে, যেমন ধর বসন্তের শুরুতে, বসন্তের একদম শুরুতে, ঠিক আছে, বসন্ত এসে গেছে, এবার সেই আষাঢ় ওই টাইমে কিন্তু আমাদের বিভিন্ন রকম রোগ হতে পারে, যেমন হাম হতে পারে, জলবসন্ত হতে পারে, ঠিক আছে। এইগুলো রোগ কিন্তু আমাদের বসন্তের শুরুতে জেনারেলি হয়ে থাকে। পরেরটা শীতকালে, এটা আমরা সবাই মোটামুটি এফেক্টেড হই এই সময়, সেটা হচ্ছে শ্বাসনালীর ওপরের অংশে সংক্রমণ। এই যে সর্দি কাশি এগুলোর কম বেশি লেগেই থাকে, এবং শীতকালে এই জিনিসগুলো বেশি হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো শ্বাসনালীর ওপরের অংশে সংক্রমণ, এই ধরনের রোগ যে ব্যাপারগুলো হয় সেগুলো কিন্তু আমাদের শীতকালে মেইনলি হয়। আর কিছু রোগ আবার গরমকালে হয়, যেমন চলছে আমাদের গরম, দেখবি কিছুদিন পর পর আমাদের পেটের প্রবলেম হয়, ঠিক আছে। তো পেটে বিভিন্ন রকম জীবাণুর সংক্রমণ ঘটলে আমাদের কিন্তু পেটের প্রবলেম হয়। সো আমাদের হাইজেনিক থাকতে হবে, হাইজেনিক খাবার খেতে হবে, চেষ্টা করতে হবে একটু ঠান্ডা জাতীয় খাবার গরমের সময় বেশি খেতে, যাতে পেট ঠান্ডা থাকে, দেখবে এরকম বাড়ির লোকেরা বলে। তো সেইগুলো একটু মেনটেন করে চলতে হবে। তো এইখানে আমরা দেখতে পেলাম যে 3টে উদাহরণ দেখতে পেলাম, সেই 3টে উদাহরণের যে সকল রোগগুলো আছে সেই রোগগুলো স্পেসিফিক টাইমে, ঠিক আছে, স্পেসিফিক ঋতুতে, সিজনে কিন্তু এগুলো বারবার হওয়ার চান্স থাকে, ঘুরে ফিরে আসে না, বাট হওয়ার চান্স থাকে। যেমন বসন্তের শুরুতে এগুলো, শীতের শুরুতে এগুলো, গরমের সময় পেটের সংক্রমণ, এইগুলো কিন্তু হতে পারে। ক্লিয়ার? এইখানে আমাদের মোটামুটি মহামারীর একদম সাধারণ যে ধারণা সেটা আমাদের ক্লিয়ার হলো। এইবার আমরা পরের স্লাইডে যেটা দেখব সেটা হচ্ছে মহামারীর প্রকারভেদ, মহামারীর কত ধরনের হতে পারে, এবং তারপর আমরা কিছু স্পেসিফিক ডিজিজগুলো সম্পর্কে দেখব। তো দেখ, মহামারীকে আমরা প্রধানত 3টে ওয়েতে ভাগ করতে পারি, 3টে ভাগে ভাগ করতে পারি, 3 ধরনের হতে পারে, 3 রকমের হতে পারে। প্রথম যে প্রকারভেদ সেটাকে আমরা বলি সাধারণ উৎস মহামারী, নর্মাল কোনো উৎস থেকে হয়তো কোনো একটা রোগ মহামারীতে পরিণত হয়ে গেল, সেটাকে আমরা বলি সাধারণ উৎস। এবার সাধারণ উৎস মানে কি সেগুলো আমরা যাচ্ছি, প্রথমে আগে 3টে টাইপস বলে নিই। তারপরে আরেক রকম হতে পারে সংক্রামক মহামারী, এইটা খুব সাংঘাতিক একটা মহামারী কন্ডিশন, যেটা কিনা ছড়ানোর ক্ষমতা খুব বেশি, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে ছড়াতে পারে, ঠিক আছে, খুব সহজে ছড়াতে পারে এবং খুব স্পিডে ছড়াতে পারে, সেইটাকে আমরা বলি সংক্রামক, ঠিক আছে। যেমন রোগ সংক্রমণ কথাটা ইউজ করি, তো সেই কথাটা দিয়ে এখানে দিয়েছে সংক্রামক। আর একটা হয় অসংক্রামক, যেটা খুব একটা ওই রকম ভাবে ছড়ানোর ব্যাপার এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে ব্যাপারটা হয় না, কিন্তু হ্যাঁ কিছু খাবারের অভ্যাস ঠিকঠাক নেই, ঘুমের সময় ঠিকঠাক নেই, হ্যাঁ এইরকম বিভিন্ন রকম অবস্থায় কিন্তু আমরা কিছু ধরনের অসংক্রামক রোগের সম্মুখীন হতে পারি, যেটা হয়তো যে করছে, যে এই খাবারের ঠিকঠাকভাবে খাচ্ছে না, টাইম মতো খাচ্ছে না, টাইম মতো শুচ্ছে না, তার মধ্যে হয়তো হতে পারে, বাট সেটা ছড়ানোর ক্ষমতাটা ওই রকম ভাবে হয় না যে হ্যাঁ আমি আর আমার ভাই পাশাপাশি আছি, আমি রাত জেগে জেগে কাজ করি, ঠিকঠাকভাবে ঘুমোই না, ভোরবেলা ঘুমোতে যাই, এদিকে 12টা-1টায় উঠি, আর এদিকে খাওয়ারও ঠিকঠাক খাই না, এবং আমার পাশে আমার ভাই ঘুমায়, তাহলে আমার পাশে থাকার কারণে আমার ভাইয়েরও হয়ে গেছে, এইরকম কোনো ব্যাপার হয় না, ঠিক আছে। তো সেইটাকে আমরা বলি অসংক্রামক মহামারী। এইবার আমরা দেখব যে সাধারণ উৎস মহামারী ব্যাপারটা কি এবং সেটা কিভাবে হতে পারে। তো দেখো, বলা হয়েছে যে জল, বাতাস, খাদ্য এবং মাটির বিষক্রিয়াজনিত কারণে, ঠিক আছে, যদি জলের বিষক্রিয়া হয়, জল টক্সিক হয়ে যায়, যে জল আমাদের জীবন বলা হয় সেই জল হয়তো খেলে আমাদের ক্ষতি হচ্ছে দেহের,
এমন কিছু কেমিক্যাল হয়তো মিশ্রিত আছে বা কোনো দূষক পদার্থ মিশ্রিত আছে যেটা খেলে আমাদের বিষক্রিয়া হচ্ছে দেহে, বা বায়ুতে যে শ্বাস গ্রহণে আমরা অক্সিজেন নেওয়ার চেষ্টা করছি, সেখানে অক্সিজেনের সাথে সাথে আরো কিছু দূষক পদার্থ আমাদের বডিতে ঢুকে আমাদের শরীরের আরো ক্ষতি সাধন করছে। খাদ্যের মাধ্যমে হয়তো খোলা খাবার বা বিভিন্ন রকম খাবার হয়তো খাবারের সাথে কিছু মিশে গেছে, ঠিক আছে, মিশিয়ে দেয়নি বাট মিশে গেছে কোনো রকম ভাবে জীবাণু বা কিছু, সেই খাবার যদি আমি খাই আমার শরীর খারাপ হতে পারে। বা মাটির বিষক্রিয়াজনিত কারণে, মাটির হয়তো যে মাটিতে আমরা থাকি সেই মাটিতে হয়তো এমন কিছু টক্সিক কেমিক্যাল বা খুব মানে কি বলবো, খুব বিষক্রিয়াজনিত বিভিন্ন পদার্থ মিশে আছে, হ্যাঁ, সেই মাটিতে হয়তো আমরা খাবারের ফসল চাষ করছি, সেই ফসল আমরা খেলে সেই মাটি থেকে সেই বিষটা আমাদের প্ল্যান্টে বা উদ্ভিদে ঢুকে যায় এবং সেটা খাওয়ার ফলে হয়তো আমরাও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। এরকম বিভিন্ন কন্ডিশন হতে পারে, যেটার এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট কোশ্চেনে আসে, সেটা হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা আমরা পড়েছিলাম, ঠিক আছে। তো এই যে ভোপাল গ্যাস ট্র্যাজেডি হয়েছিল, সেই ভোপাল গ্যাস দুর্ঘটনার ফলে আমাদের বায়ু এত দূষিত হয়ে গেছিল এবং সেই দূষণের ফলে বা আমাদের পরিবেশের যে দূষণ, সেই দূষণটা আমাদের ক্রমাগত এফেক্টেড করে গেছে, বা সেই যে জায়গাটায় লোকজন থাকতো সেই লোকজন কিন্তু প্রচুর পরিমাণে বিষক্রিয়ার সম্মুখীন হয়েছে, যেটা একটা সাধারণ উৎস থেকে পুরো মহামারী আকার ধারণ করেছিল। এরকম আরেকটা এক্সাম্পল আছে আমাদের জাপান যে দেশ আছে, সেই দেশে মিনামাটা একটা রোগ হয়েছিল, ঠিক আছে, সেটাও কিন্তু এরকম টক্সিক কেমিক্যাল বা টক্সিক ম্যাটেরিয়াল রিলিজের জন্যই হয়েছিল। বোঝা গেছে, যেটা পারদ থেকে হয়েছিল, ঠিক আছে, মার্কিউরি যেটাকে আমরা বলি পারদ, সেই পারদ, ঠিক আছে, যেটা খুব দেখতে তোকে জলের মতো লাগবে, পারদকে দেখতে জলের মতো লাগবে, কিন্তু সেটা খুব টক্সিক একটা এলিমেন্ট, খুব দূষক একটা পদার্থ। তো সেইটা ছড়িয়ে কিন্তু জাপানে প্রচুর মানে লোকের মৃত্যুবরণ হয়েছিল এবং এটা কিন্তু একটা মহামারী আকার ধারণ করেছিল। তো এগুলো আমরা কি দেখতে পাচ্ছি, বিভিন্ন যে সোর্স আছে, জলের সোর্স, বায়ু, খাদ্য, তো এইগুলো যদি কোনো রকম ভাবে দূষণের সম্মুখীন হয় এবং খুব খুব বড় মাত্রায় হয়, তখন কিন্তু সেটা আমাদের বিভিন্ন রোগ ক্রিয়েট করে, আমাদের শরীরে তৈরি করে এবং সেটাও একটা মহামারী পর্যায়ে চলে যায়, যেখান থেকে পুরো দেশের বা দেশের বাইরেও কিছু লোকজনের কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা চলে আসি সংক্রামক মহামারী, যেটা কিনা এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মধ্যে ছড়ানোর প্রবণতা আছে, যেখানে বলা হচ্ছে যে সরাসরি এক ব্যক্তি থেকে অপর ব্যক্তিতে বা কোনো বাহক প্রাণীর মাধ্যমে, ধর কোনো প্রাণী আছে যে প্রাণীর মাধ্যমে হয়তো বাহিত হয়ে আমাদের বডিতে আসছে, ঠিক আছে, ডিরেক্ট হয়তো মানুষ থেকে মানুষে হচ্ছে না, বাট এমন কিছু হচ্ছে যে কোনো প্রাণীর মধ্যে সেই রোগের মানে সেই রোগটা সেই প্রাণীটা বহন করছে, ঠিক আছে, এবং সেই প্রাণীটা আমাদের আমরা মানে সংস্পর্শে আসছে আমাদের, সেটাকে মানে আমরা পশু পালন হিসেবে ভাবি বা সেই পশুটাকে যদি আমরা খাবার হিসেবে ইউজ করি, সেখান থেকেও কিন্তু আমাদের হতে পারে। তো সেই বাহক প্রাণীর মাধ্যমে, ঠিক আছে, বা সেই প্রাণীটা, ধর মশা একটা রোগের জীবাণু বহন করছে, সেই মশাটা এসে যদি আমাকে কামড়ায়, ঠিক আছে, তাহলে ওই রোগের জীবাণুটা আমার বডিতেও ঢুকে যাবে এবং আমিও ওই রোগগ্রস্ত হয়ে পড়বো। তো এই রকম ব্যাপার বলছে যে সেইগুলোকে বলা হয় বাহক প্রাণী, যারা রোগ জীবাণু বহন করে নিয়ে যায়, ঠিক আছে। তো সেই বাহক প্রাণীর মাধ্যমে হতে পারে, সরাসরি এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মধ্যে হতে পারে, অথবা কোনো প্রাণীজ দেহ থেকে সংক্রামিত হতে পারে। তো সেই রকম এক্সাম্পল আমরা পড়ি হাম, বসন্ত, ইনফ্লুয়েঞ্জা, ম্যালেরিয়া যেটা বললাম সেটা হচ্ছে ওই মশার এক্সাম্পলটা আমরা পড়বো। তো এইগুলো হচ্ছে সংক্রামক ব্যাধি বা সংক্রামক মহামারী, যেটা কিনা এক ব্যক্তি আরেক ব্যক্তির সংস্পর্শে থাকলে হতে পারে, কোনো একটা প্রাণীর মাধ্যমে বাহিত হয়ে আমাদের বডিতে আসতে পারে এবং আমরা সেই রোগগ্রস্ত হয়ে পড়তে পারি। আর লাস্ট সেটা হচ্ছে অসংক্রামক মহামারী। তো আমি প্রথমেই বলেছিলাম অসংক্রামক মহামারীতে কিন্তু ছড়ানোর ব্যাপারটা ওই রকম ভাবে হবে না, যে সরাসরি ছড়িয়ে যাচ্ছে কাছাকাছি থাকলে, এই রকম ব্যাপার হয় না। এটা জেনারেলি হয় ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাস, মানে খাদ্যের যে অভ্যাস সেটা ত্রুটিপূর্ণ, সেটাই প্রবলেম আছে, আমরা ঠিকঠাক টাইম মতো খাচ্ছি না, বা খাবারের মাধ্যমে বেশি পরিমাণে হয়তো সুগার খেয়ে ফেলছি, ঠিক আছে, এরকম বিভিন্ন রকম কন্ডিশনে বিভিন্ন রকম রোগ কিন্তু হয়। এছাড়াও অনিয়মিত জীবনচর্চা, ঠিক আছে, অনিয়মিত জীবনচর্চা, তোর লাইফ
লাইফের ওপর কোনো কন্ট্রোলই নেই, কখন কি খাবার খাচ্ছিস, কখন ঘুমোতে যাচ্ছিস, কোনো টাইমের কোনো ঠিকঠাক নেই, ভুলভাল খাবার জিনিসপত্র খাচ্ছিস, হয়তো তেল জাতীয় জিনিসপত্র বেশি খাচ্ছিস, ঘুমোতে যাচ্ছিস না ঠিক করে টাইম মতো, তো তোর বডি এমনি কাজ করা ঠিকঠাকভাবে যে স্বাভাবিক একটা সুস্থ ব্যক্তির কাজ করা সেই ব্যাপারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই সকল কারণে কিন্তু সংক্রামিত হয় সেই ব্যক্তিটা। এবং তার এক্সাম্পলের মধ্যে আমরা ডায়াবেটিস পড়ি, হাইপার টেনশন যেটাকে রক্তচাপ বলে থাকি, ঠিক আছে, হাইপার টেনশনকে আমরা কি বলে থাকি, রক্তচাপ, ঠিক আছে। ফুসফুসের ক্যান্সার হতে পারে, লাং ক্যান্সার, করোনারি হার্ট ডিজিজ হতে পারে, ঠিক আছে, আমাদের হৃদরোগে আমরা আক্রান্ত হতে পারি, মানসিক বিভিন্ন আমাদের মানসিক মানে শুধুমাত্র শারীরিক অসুস্থতা না, মানসিক কন্ডিশনেও কিন্তু ইম্প্যাক্ট ফেলতে পারে, প্রভাব বিস্তার করতে পারে। তো সেই মানসিক অসুস্থতা এগুলো প্রত্যেকটা রোগ কিন্তু অসংক্রামক, যেটা ছড়ানোর ব্যাপার নেই যে হ্যাঁ আমার ডায়াবেটিস আছে তুই আমার পাশাপাশি আছিস জন্য তোরও ডায়াবেটিস হয়ে যাবে, এইরকম ভাবে হয় না। এগুলো হয় ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাস, অনিয়মিত জীবনচর্চার কারণে। তাহলে আমরা এখানে 3 ধরনের মহামারীর কথা বললাম এবং সেই অনুযায়ী আমরা কিছু উদাহরণ দেখলাম যেগুলো কিন্তু কোশ্চেনে আসে, এবং বিশেষ করে এই সংক্রামক মহামারী অসংক্রামক মহামারীর মধ্যে পার্থক্যও কিন্তু লিখতে দেয়। তো ভালো করে তোকে আগে এটার বেসিক জিনিসটা জানতে হবে যেভাবে আমি বললাম, এবং সেই অনুযায়ী তোকে ডিফারেন্সটা লিখতে হবে, পার্থক্য লিখতে হবে। আমরা এবার স্পেসিফিক কিছু রোগ নিয়ে কথা বলি, ঠিক আছে। এই যে বিভিন্ন প্রকার মহামারী জনিত যে রোগ বলছিলাম তার মধ্যে আজকে আমরা 5টা রোগ পড়তে চলেছি, যার মধ্যে প্রথমেই তোরা দেখতে পাচ্ছিস কলেরা, ঠিক আছে। কলেরা যে রোগটা, এটা আমাদের কিছু পয়েন্টস আকারে জানতে হবে। দেখ বইতে যখন তোরা পড়বি তখন দেখবি একটু একঘেয়েমি বা বোরিং ব্যাপার চলে আসবে, কারণ সেখানে একটা প্যারাগ্রাফের মতো করে দেওয়া, তো সেখানে মনে রাখার ব্যাপারটাও আমাদের কম হবে, এবং আমাদের বোরিং ব্যাপারটার জন্য আমাদের পড়া ঠিকঠাক মনেও থাকবে না, পড়তে ইচ্ছাও করবে না। এই কারণে আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা যে যে ব্যাপার আমরা পড়বো সেগুলোকে ফ্লো চার্টের মাধ্যমে পড়তে, বা আমরা পয়েন্টস আকারে সেগুলোকে ভালো করে একদম প্রত্যেকটা পয়েন্টসের প্রত্যেকটা জিনিস আমরা কভার করতে, যাতে আমাদের সহজে অল্প সময়ের মধ্যে আমরা প্রথমত আগে বুঝতে হবে যে কোনো লেকচার, সেটা আমার সাবজেক্টের না, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে প্রথমে আগে স্যার ম্যাম যা বলছে সেগুলো আগে ভালো করে তোকে বুঝতে হবে, শুনতে হবে ভালো করে, ঠিক আছে। এবং সেগুলো যখন তোদের বোঝা হয়ে গেল, তারপর এইভাবে যদি তোরা জিনিসগুলো পড়িস যে প্রত্যেকটা পয়েন্টে কি কি বলেছে, সেই অনুযায়ী আমার কি হয়, পয়েন্ট জিনিসটা আমাদের মাথায় বেশি থাকে। যে হ্যাঁ, কলেরা রোগের মধ্যে আমরা কি কি পয়েন্ট পড়েছি, একটা পড়েছি উৎস, একটা হচ্ছে রোগের লক্ষণ, একটা হচ্ছে কোন জীবাণুটা দায়ী এই কলেরা রোগ সৃষ্টির জন্য, এইগুলো পয়েন্ট আমরা পড়েছি। তার মানে আমার এই পয়েন্টে এটা পড়েছি, এই পয়েন্টে এটা, তো এইভাবে আমাদের মনে রাখাটা সহজ হয়। বইতে কি একই রকম রোগ মানে অনেক রকম রোগ এরকম পরপর সবই প্রত্যেকটাই প্যারাগ্রাফের মতো করে দেওয়া, তো আমাদের ভালো করে খেয়াল থাকার ব্যাপারটা কিন্তু কমে যায়। তো এই জন্য আমরা চেষ্টা করবো সবসময় পয়েন্ট আকারে পড়ার। যখনই পড়বি তোরা ক্লাস 8 থেকে এই জিনিসটা যদি তোরা নিজেরা বুঝতে পারিস এবং সেই অনুযায়ী পড়াশোনাটাকে করতে পারিস, তাহলে দেখবি তোদের 9, 10 মাধ্যমিকে গিয়েও খুব সহজ মানে ব্যাপারগুলো বুঝে পড়তে সাহায্য করবে। মনে রাখা অনেক সময় অবধি তুই মনে রাখতে পারবি কোনো একটা জিনিস পড়লে। তো সব সময় চেষ্টা করবি এইরকম ভাবে পড়ার, এবং অবশ্যই লিখে পড়ার চেষ্টা করবি। যখন তুই নিজে লিখে পড়বি তখন কি হবে, তোর একটা রিটেন মেমোরি থাকে, তুই লিখলে সেই পড়াটা আমার সহজে বেশি দিন মাথায় থাকবে, কারণ তোকে এক্সামে গিয়ে তো মুখে বলতে হবে না, লিখতেই হবে। তো তখন যত বেশি লিখবি তত তুই এক্সাম হলে গিয়েও খুব জলদি লিখতে পারবি এবং ততটাই ভালো লিখতে পারবি। তো এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবি বেটা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসি, প্রথমেই আমরা কলেরার ক্ষেত্রে উৎস পড়বো, যে এটা ছড়াচ্ছে কিভাবে, কোথা থেকে ছড়াচ্ছে, সেইটা আমরা উৎস হিসাবে পয়েন্ট দিয়েছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত দূষিত জল, কোনো জল যদি দূষণ হয়, বিশেষ করে আমরা কলেরার ক্ষেত্রে আমরা এটা বলবো যে এটা কিন্তু জলবাহিত রোগ। এটা কিন্তু একটা জলবাহিত রোগ। তো এখানে অবশ্যই কি হবে, জল দূষিত হতে হবে, ঠিক আছে, দূষিত জল থেকে ছড়াতে পারে, বা কোনো একটা খাবার হয়তো ফেলে রেখে দিয়েছিস না ঢাকা অবস্থায়, সেখানে মাছি এসে বসছে, বা নোংরা কোনো পরিবেশ থেকে, ঠিক আছে, তুই যে জায়গায় থাকিস সেই জায়গাটা খুব নোংরা অবস্থায়, পরিবেশটা একদম সুস্থ পরিবেশ না, সুন্দর পরিবেশ না, একদম মানে হয়তো এখানে মাছি ঘুরছে, ওখানে পোকামাকড় ঘুরছে, ঠিক আছে, আরশোলা, ইঁদুর, এই সবের মধ্যে তুই বাস করছিস, তাহলে কিন্তু সেটা খুব আনহাইজেনিক একটা পরিবেশ। তো সেই পরিবেশেও কিন্তু এই ধরনের রোগ ঘটতে পারে।
বোঝা গেছে? তো এইটা হচ্ছে উৎস, যেখানে আমরা উৎসের মধ্যে পড়লাম যে কলেরা দূষিত জল থেকে ছড়াতে পারে। খাবার যদি অঢাকা অবস্থায় রেখে দেওয়া হয়, ঠিক আছে, যেখানে মাছি বিভিন্ন পোকামাকড় এসে বসছে, সেই সব খাবার খেলে হতে পারে রোগ, কারণ মাছি কোথায় কোথায় ঘোরে তুই জানিসই, ঠিক আছে। আর নোংরা বিভিন্ন পরিবেশ থেকেও কিন্তু হতে পারে। আচ্ছা, এবার আমরা পড়ি এই রোগও যদি হয় তাহলে সেই রোগের লক্ষণ কি কি হতে পারে। কি কি রোগ লক্ষণ দেখা যেতে পারে আমাদের বডিতে? যদি কলেরা হয় তাহলে আমাদের বডি থেকে সব জল কিন্তু বেরিয়ে যেতে পারে, এবং কিসের মাধ্যমে বেরোতে পারে সেটা তোরা জানিস, বমির মাধ্যমে বেরোতে পারে অথবা পটির মাধ্যমে বেরিয়ে যেতে পারে, পাতলা পটি হয়ে গেল, ঠিক আছে। তো এইগুলো কিন্তু আমাদের বডিতে যে জলটাকে দরকার সেই জলটাকেই বের করে দিচ্ছে, ফলে আমাদের বডি নেতিয়ে পড়বে। বোঝা গেছে? নেক্সট হচ্ছে ভাই যে প্রচন্ড বমি হয়, ঠিক আছে, বমি হবে। তারপর কি আমাদের শরীরে এই যে অ্যাসিড আর ক্ষারের একটা ব্যালেন্স থাকে, বুঝলি, অম্ল এবং ক্ষারের একটা ব্যালেন্স থাকে আমাদের বডিতে, ঠিক আছে। যেমন ধর কোনো একটা খাবারকে যদি হজম করতে হয়, আমাদের পাকস্থলী যে পরিবেশ সেটা একটু আম্লিক বা অ্যাসিডিক প্রকৃতির, যে অ্যাসিডিক প্রকৃতির পরিবেশটা আমাদের সেই খাবারটাকে হজম করতে সাহায্য করে, ঠিক আছে। এবং কোনো কোনো জায়গায় আবার হয়তো অ্যাসিডিটির ব্যাপারটা কম, ক্ষারের ব্যাপারটা বেশি কোনো অংশে। তো সেই প্রত্যেকটা জিনিস রেগুলেশনের দরকার, প্রত্যেকটা জিনিস মেইনটেইন করার দরকার, এবং সেটা আমাদের ন্যাচারাল ওয়েতে হয়ে যাচ্ছে বডিতে। কিন্তু যদি কলেরা হয় তাহলে সেই ভারসাম্যটাই নষ্ট হয়ে যাবে। প্রথমত অম্লক্ষারের ভারসাম্য নষ্ট হবে, এবং তার চেয়ে যেটা বড় বড় ব্যাপার সেটা হচ্ছে লবণ বা বিভিন্ন আয়নের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। লবণকে আমরা ইলেকট্রোলাইটও বলতে পারি, লবণকে আমরা ইলেকট্রোলাইটও বলতে পারি, ঠিক আছে। যে কারণে যেহেতু বডি থেকে লবণ বেরিয়ে যায়, তাই আমরা নেতিয়ে পড়ি, জল বেরিয়ে যায়, নেতিয়ে পড়ি, এবং তার জন্য সেগুলো যদি আমাদের বডিতে আবার আনতে হয়, তার জন্য আমরা ইলেকট্রোলাইটস খাই, বা যেটাকে ওআরএস বলে থাকি, ওই রকম জিনিসপত্র খাই, বা আমরা বাড়িতেও বানিয়ে খেতে পারি, কিনে তো পাওয়াই যায় দোকানে। বাট আমরা সেই যার মধ্যে ওআরএস এর মধ্যে প্রথম কম্পোনেন্ট হচ্ছে জল, এবং তারপরের কম্পোনেন্ট হচ্ছে এই বিভিন্ন প্রকার লবণ, যেটা আমাদের বডিতে দরকার। আর লাস্ট হচ্ছে কিছু কিছু জায়গায় দেখা যায় যে শরীরের চামড়াকে কিন্তু ধোঁয়াটে নীল কালারের করে দেয়, একটু কালশিটা টাইপসের কালার হয়ে যায় বডিতে বিভিন্ন জায়গায়, ঠিক আছে। এইরকম ব্যাপারও অনেক জায়গায় দেখা যেতে পারে। বাট এই যে ওপরের তিনটে পয়েন্ট, এগুলো খুব প্রমিনেন্ট, আমরা দেখতেই পাই কোনো একটা কলেরা রোগীকে এইরকম ব্যাপার কিন্তু বেশিরভাগ দেখতে পাওয়া যায়। আচ্ছা, তো এই যে রোগটা ছড়ালো, এর মেইন কালপ্রিটটাকে, মেইন যে রোগটা ছড়ালো সেই দায়ী জীবাণুটাকে, সেটা দেখতে হবে। তো সেইটার নামটাও কিন্তু আমাদের এই রোগটার নামের মতোই, সেটা হচ্ছে ভিব্রিও কলেরি। এই যে কলেরি কথাটা এসছে, এটা থেকে আমরা বুঝাবো যে এই রোগ জীবাণুটা আমাদের কলেরা রোগ ছড়ায়। তো সব সময় আমরা, যেহেতু এটা সায়েন্টিফিক নেম সেই জীবাণুটার, তো সব সময় কিন্তু আমরা এইভাবে লিখবো, ঠিক আছে। ভিব্রিও, সেটার ভি একদম প্রথম লেটারটা হচ্ছে ক্যাপিটাল হবে, আর তারপর কলেরি। এই যে সায়েন্টিফিক নেম লেখার নিয়মটা, এটা তোরা 9-এ পাবি। তো আপাতত এইভাবে জেনে রাখ যে সবসময় সায়েন্টিফিক নেম দেখবি বইতেও যখন লেখা থাকবে, তখন কিন্তু এইরকমভাবে লেখা থাকবে ভিব্রিও, তার নিচে আলাদা করে আন্ডারলাইন, একটা স্পেস দিয়ে কলেরি, তার নিচেও কিন্তু আন্ডারলাইন, এবং কলেরির কিন্তু প্রথম যে লেটারটা সেটা কিন্তু স্মল হবে। আচ্ছা, এবার এই ভিব্রিও কলেরিটা কি জিনিস? এই ভিব্রিও কলেরি হচ্ছে এক প্রকার ব্যাকটেরিয়া, এক প্রকার কি ব্যাকটেরিয়া। তাহলে আমরা জীবাণু কিন্তু বিভিন্ন রকম পেতে পারি। কোনো জায়গায় আমরা প্রোটোজোয়া বা আদ্য প্রাণী পেতে পারি, কোনো জায়গায় আমরা ব্যাকটেরিয়া পাচ্ছি, যে ব্যাকটেরিয়া রোগটা ঘটাচ্ছে, খাবারের সাথে ব্যাকটেরিয়া আমাদের বডিতে চলে যাচ্ছে, সে তারপর তার কাজ করে যাচ্ছে, আমাদের বডি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছু সময় ভাইরাস ঘটিত দেখতে পাবো। এরকম বিভিন্ন ব্যাপার কিন্তু আমরা রোগ জীবাণুর ক্ষেত্রে পেতে পারি। আচ্ছা, এবার এখানে একটু জ্ঞান দেওয়া আছে, এখানে ছবিতে দেখতেই পাচ্ছি যে এইরকম খাবার দাবার রেখে দেওয়া আছে, আর মাছিগুলো এরকম ভাবে ঘুরছে। তো এইগুলো থেকে আমাদের হতে পারে কলেরা। এবার এইখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলা আছে যে 19 শতকের গাঙ্গেয় বদ্বীপের প্রথম কলেরা রোগ কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে কোথায় দেখতে পাওয়া যায়, এই জায়গাটা আসে, ঠিক আছে। সেটা হচ্ছে প্রথমত 19 শতকে, হ্যাঁ, 90s সময়, এবং গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে, ঠিক আছে, প্রথম কলেরা রোগের কিন্তু প্রাদুর্ভাব দেখা যায়। তারপর সেখান থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। ভাব, আমাদের ভারতের একটা গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের প্রথমে দেখা গেছে, এবং সেখান থেকে ধীরে ধীরে পুরো ভারতবর্ষে, তারপর ভারতবর্ষের বাইরেও বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু ছড়িয়ে পড়ে। প্রায় সবকটি মহাদেশেই কিন্তু
কলেরা আক্রান্ত হয়ে প্রচুর মানুষের কিন্তু মৃত্যু ঘটে। বোঝা গেছে? তাহলে সোর্সটা আমাদের দেখতে হবে যে কোথা থেকে ছড়াচ্ছে। গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল থেকে প্রথমে দেখা গেছিল, তারপর সেখান থেকে ভারত মহাদেশ এবং তারপর বাইরের যে দেশগুলো সেগুলোতে। তাহলে এটা বোঝা গেছে কলেরা। আমরা পরের পার্টে আসি, সেটা হচ্ছে ম্যালেরিয়া। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট একটা রোগ, এবং এই রোগ থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, ঠিক আছে? এবং এই রোগটা শুধুমাত্র তোদের ক্লাস 8এই সীমাবদ্ধ না, তোরা 9এও কিছুটা পাবি, 10এও কিছু, 10এ বেশ ভালো রকম পাবি, এবং সেটা কি হিসাবে পাবি সেটা পরে দেখতে পাবি। তো দেখ, আমাদের প্রথমে জানতে হবে যে এই যে ম্যালেরিয়া, কিছু কিছু রোগের মিনিং জানতে হবে, অর্থ জানতে হবে, সেই যে ম্যালেরিয়া কথাটা কোথা থেকে এসছে, ঠিক আছে? তো এই যে এই ম্যালেরিয়া কথাটা এসছে, এটা মেইনলি এসছে হচ্ছে আমাদের এই মালা কথাটা, সেটা হচ্ছে খারাপ, আর এই যে এরিয়া বা ওইটা, সেটার মানে হচ্ছে বায়ু। তার মানে খারাপ বায়ু, বা যেটাকে আমরা ব্যাড এয়ার বলে থাকি, ঠিক আছে? ম্যালেরিয়া কথাটা এসছে খারাপ বায়ু কথাটা থেকে, ঠিক আছে? তো সেইটাকে, সেই মানেটা মাথায় রাখবি যে ম্যালেরিয়া ওয়ার্ডটাকে যদি ভাঙা হয় তাহলে আমরা সেটার মিনিং পাবো খারাপ বায়ু বা ব্যাড এয়ার। এই রোগে আমাদের কি কি হয়? প্রথমত কাঁপুনি দিয়ে জ্বর আসে, ঠিক আছে? এই রোগ, ম্যালেরিয়া রোগ যদি হয় তাহলে আমাদের কাঁপুনি দিয়ে জ্বর চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, বেশি সময় নেয় না। তারপর কিছুক্ষণ পরে আবার ঘাম দিয়ে জ্বর সেরেও যায়, মানে খুব জলদি জ্বরটা আসবে, আবার কিছুক্ষণ পর দেখা যাবে জ্বরটা অটোমেটিক ছেড়েও যাচ্ছে। মাথার যন্ত্রণা দেখা যাচ্ছে। আমাদের লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে, যকৃৎ এবং প্লীহা এই দুটো বড় হয়ে যাচ্ছে। যকৃৎ এবং প্লীহা এই দুটোতে অ্যাটাক করে হচ্ছে ম্যালেরিয়ার জীবাণু, এবং এই দুটোর কি হয়, বড় হয়ে যায়। নর্মাল যে সাইজ থাকে আমাদের যকৃৎ এবং স্প্লিন বা প্লীহা, সেইগুলোর, যকৃৎ হচ্ছে লিভার, তো সেইগুলোর সাইজ বড় হয়ে যায়। এবার যকৃৎকে আমরা জেনারেলি লিভার বলে থাকি, আর প্লীহাকে আমরা জেনারেলি স্প্লিন বলে থাকি। এবার এই যে বড় হয়ে যাচ্ছে এই কন্ডিশনটাকে, মানে যকৃতের বড় হওয়া যে ব্যাপারটা, সেইটাকে আমরা বলি হেপাটোমেগালি। হেপাটো কথাটা এগুলো বইতে পাবি না, ঠিক আছে? এগুলো এক্সট্রা জ্ঞান। হেপাটোমেগালি, হেপাটোমেগালি কথাটা, হেপাটো কথাটা হচ্ছে আমাদের যকৃতের সাথে যায়। আর প্লীহা যে ব্যাপারটা, এটাকে আমরা বলি স্প্লিন। তো স্প্লিনো আর মেগালি, মেগা কথাটার মানেই হচ্ছে বড়, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে হেপাটোমেগালি আর একটা হচ্ছে স্প্লিনোমেগালি। সেটা কাকে বোঝায়? যকৃৎ আর প্লীহার বড় হয়ে যাওয়ার যে কন্ডিশন, সেটাকে এই দুটো ওয়ার্ড দিয়ে আমরা চিহ্নিত করতে পারি। তাহলে এই যে ব্যাপারটা বললাম, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি এক্সট্রা জ্ঞান। তাহলে এইরকম অনেক এক্সট্রা জ্ঞান পাবি আমার ক্লাসে, যেটা কিনা তোদের পরবর্তীতে সাহায্য করবে অন্য ক্লাসে গিয়ে। যেমন এই হেপাটোমেগালি, স্প্লিনোমেগালির ব্যাপার আমরা ক্লাস 10এও পাবো, তখন মনে পড়বে যে হ্যাঁ স্যার পড়িয়েছিল। এবং এই দুটোকে একসাথে বলা হয় হেপাটো স্প্লিনোমেগালি। যাই হোক, তো এইগুলো হচ্ছে আমাদের এক্সট্রা জ্ঞান। ক্লিয়ার? বোঝা গেছে? এক্সট্রা জ্ঞান পাওয়া হলো। এইবার আমরা পরের পার্টে চলে আসছি। পরের পার্টে মানে পরের যে বৈশিষ্ট্য আমাদের বা রোগ লক্ষণ, সেটা কি বলছে? যে আমাদের বডির যে হাড়গুলো আছে, এবং সেই হাড়গুলো যে জায়গাগুলোতে যুক্ত হয়েছে, যেগুলোকে আমরা বলি অস্থি সন্ধি, তো সেই জায়গাগুলোকে আমরা আরেকটা কথায় গাঁট বলে থাকি। তো সেই গাঁটে গাঁটে যন্ত্রণা হবে, মানে হাড়ে হাড়ে ব্যথা হবে, ঠিক আছে? হাড়ের যে সন্ধিগুলো সেগুলোতে ব্যথা হবে, গা হাত পা পুরো ব্যথা করবে, হ্যাঁ, এবং গোটা শরীরে সেই ব্যথার ব্যাপারটাও কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে যাবে। নেক্সট হচ্ছে, যেহেতু জ্বরের কন্ডিশন, স্বাভাবিকভাবেই যদি তোর জ্বর আসে তখন তোরা এমনি বুঝতেই পারিস যে গা হাত পা ব্যথা, এই সকল ব্যাপার স্যাপার হয়, ঠিক আছে? এবং যার কারণে আমাদের প্যারাসিটামল বা সেই ধরনের ওষুধ খেলে আমাদের জ্বর যখন আস্তে আস্তে কমে যায়, তখন গা হাত পা ব্যথাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে, সঙ্গে সঙ্গে চিকিৎসা যদি না করা হয় তাহলে মারা যাওয়ার সম্ভাবনাও থাকে, ভাব। তাহলে এই কারণে এটাকে মহামারী বলা হয়েছে, কারণ মহামারীতে শুধুমাত্র রোগ ছড়াবে সেই ব্যাপারটার মধ্যে কিন্তু সীমাবদ্ধ মহামারী না। মহামারীর ব্যাপার হচ্ছে তাতে লোকজন প্রচুর মারা যাবে, ঠিক আছে? মারণ রোগ কথাটা এই কারণেই বলা হয়েছে। তো এই কারণেই বলছে, যদি ম্যালেরিয়া হওয়ার কিছুদিন, একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমের মধ্যে যদি ঠিকঠাক চিকিৎসা না করা হয়, নিজে নিজে ওস্তাদি করে আমরা ওষুধ খেয়ে যাচ্ছি, শুধু হ্যাঁ জ্বরের ওষুধ খেয়ে যাচ্ছি,
ওটা করলে হবে না। ভেতরে যদি তোর জীবাণু থাকে শুধু ওই জ্বর বারবার বারবার ঘুরে ঘুরে আসবে, আবার ছেড়েও যাবে। কিন্তু যদি প্রপার জায়গায় যদি চিকিৎসা না করা হয়, ঠিক আছে, আমার যে জায়গাটায় জীবাণুটা আছে, যেটা ক্ষতি করে চলেছে পরপর, সেটাকে যদি না মারার ওষুধ আমরা খাই, ঠিক আছে, তাহলে কিভাবে হবে? তাহলে তো পার্মানেন্টলি ঠিক হবে না, এবং সেইটা বেশি কন্ডিশনে চলে গেলে সেই লোকটা কিন্তু মারাও যেতে পারে। আচ্ছা, এরপর আমরা দেখব যে এর বাহককে। এই যে ম্যালেরিয়া, এই রোগের যে জীবাণু, সেটা আমি বললাম না যে সংক্রামক রোগ এটা একটা, এবং সংক্রামক রোগ শুধুমাত্র এক লোক আর এক লোকের পাশাপাশি আছে, সংস্পর্শে আছে, সেখান থেকে সেইভাবে শুধুমাত্র ছড়ায় না। সংক্রামক রোগ এইভাবেও ছড়ায় যে সেই যে সংক্রামক রোগের যে জীবাণু, সেই জীবাণুটা কোনো একটা প্রাণী বহন করে মানুষের দেহে পাঠিয়ে দিচ্ছে। তো সেই রকম একটা প্রাণী সেটা হচ্ছে মশা, এবং এখানে স্পেসিফিকভাবে ম্যালেরিয়ার জীবাণুকে ছড়ায় যে মশা, সেটাকে আমরা বলি অ্যানোফিলিস মশা। এবং আরও নির্দিষ্টভাবে যদি আমি বলি যে অ্যানোফিলিস মশার মধ্যে স্ত্রী পুরুষ মশা আছে, স্ত্রী মশা পুরুষ মশা আছে, তার মধ্যে স্ত্রী মশা যে, সে কিন্তু অ্যানোফিলিস, সেই যে স্ত্রী অ্যানোফিলিস মশা, সে কিন্তু এই রোগের জীবাণুটা বহন করে মানুষের দেহে ঢুকিয়ে দেয়। এবং সেই দায়ী জীবাণুটা অবশ্যই আমাদের প্রত্যেকটা রোগের ক্ষেত্রে দরকার। তো সেই দায়ী জীবাণুটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আর প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। এরা দুজনেই প্রোটোজোয়া পর্বের অন্তর্গত, বা প্রোটোজোয়া, বা এটাকে আমরা আরেক কথায় কি বলে থাকি, এটাকে আমরা আরেক কথায় বলে থাকি আদ্য প্রাণী। আদ্য প্রাণী, ঠিক আছে। এবং এইখানে যে আমরা দেখতে পাচ্ছি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আর প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এরা দু ধরনের ম্যালেরিয়া তৈরি করে, ঠিক আছে। যেমন ক্যান্সারের ক্ষেত্রে আমরা বিনাইন ক্যান্সার আর মানে বিশেষ করে টিউমারের ক্ষেত্রে বিনাইন টিউমার আর ম্যালিগন্যান্ট টিউমার বলে থাকি। পরবর্তীতে তোরা জানতে পারবি কিভাবে হয়। তো এই বিনাইন কথাটা সাধারণত বোঝায় যে রিলেটিভলি কম সিরিয়াস কন্ডিশন, মানে সেই যে ধর টিউমারের ক্ষেত্রে, সেই টিউমার আমার খুব একটা খারাপ টিউমার না যেটা আমার শরীরকে ক্যান্সার অবধি নিয়ে চলে যাবে, এটাকে আমরা বিনাইন কথাটা দিয়ে বোঝাই। আর একটা হয় ম্যালিগন্যান্ট। এই ম্যালিগন্যান্ট ব্যাপারটা বহুত সিরিয়াস, সেটা ক্যান্সার অবধি নিয়ে যেতে পারে। এটা আমি ক্যান্সারের কথা বলছি, নট আমি এই ম্যালেরিয়ার মধ্যে ইনভলভ করছি। আমি এই কথাটা এই কারণেই তুললাম যে এই দুটো ওয়ার্ড আমি এইখানেও লিখব, বিনাইন আর ম্যালিগন্যান্ট। তোদের শুধু মাথায় রাখতে হবে যে বিনাইনটা খুব একটা বেশি খারাপ না, বাট ম্যালিগন্যান্ট খুব ডেঞ্জারাস, ঠিক আছে। খুব একটা খারাপ না মানে সেটাতে রোগী ভুগবে না এর কোনো মানে নেই, বাট হ্যাঁ, বিনাইনের থেকে ম্যালিগন্যান্ট খুবই সাংঘাতিক, এবং সেখানে মানে মারা যাওয়ার প্রবাবিলিটি প্রচুর, ঠিক আছে। তো এইখানে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স যাকে দেখতে পাচ্ছিস, এ সাধারণত বিনাইন ম্যালেরিয়া ছড়ায়। এ সাধারণত বিনাইন ম্যালেরিয়া ছড়ায়। এটা খুব একটা সাংঘাতিক না অতটা, যতটা এই জীবাণুটা ছড়ায়। তাহলে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, বা এটাকে আমরা শর্টকাটে পি ডট ভাইভ্যাক্সও বলে থাকি, যেটা বিনাইন ম্যালেরিয়া ছড়ায়। আর এই যে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, ঠিক আছে, এ ছড়ায় হচ্ছে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, এবং এটা খুবই সাংঘাতিক, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখব, একদম সহজ ভাষাতেই লিখে দিলাম, খুব সাংঘাতিক এটা, ঠিক আছে। এইটাই বেশি সাংঘাতিক, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়াটা বেশি সাংঘাতিক। আচ্ছা, এরপর এখানে তোরা দেখতেও পাচ্ছিস কিভাবে ছড়াচ্ছে। হ্যাঁ, এই যে লিভারকে এফেক্ট করছে। হ্যাঁ, একটা ফার্স্ট পার্সনকে কামড়েছে, তারপর সেই পার্সনের লিভার ক্ষতিগ্রস্ত করেছে, সেই রোগী থেকে আবার ওই জীবাণুটা ক্যারি করে আবার সেকেন্ড পার্সনকে কামড়াচ্ছে, ঠিক আছে। এইরকম ভাবে কিন্তু এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিকে ছড়িয়ে যায় এই জীবাণুগুলো। এবং এইখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যেটাকে বলা হচ্ছে যে সমীক্ষা থেকে দেখা গেছে যে 2012 সালে পৃথিবী জুড়ে ম্যালেরিয়া রোগে প্রায় 6,60,000 মানুষ মারা গেছিল। ভাব, পৃথিবী জুড়ে 6,60,000 মানুষ মারা গেছিল।
কারণ যখন এই রোগগুলো আসে তখন তো সাথে সাথে এই রোগের যে ওষুধ সেটা তো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না। হ্যাঁ, সেটা ধীরে 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 হয়। যেমন করোনাতেও প্রথম যখন করোনা হয়েছিল তখন অনেকেই লোক অসহায়ের মতো মারা যেত, তাই না? কারণ সেটার স্পেসিফিক আমাদের কাছে ওষুধ ছিল না, শুধুমাত্র এই প্রিভেনশন ছাড়া, যে কিভাবে আমরা আমাদের মধ্যে সেই রোগটা না ঢোকাতে পারি সেইটার জন্য যে আমাদের যে দায়িত্ব, যে নিজেদের প্রতি নিজেদের দায়িত্ব, যতটা পারা যায় দূরে দূরে থাকা, হাত পা ধোয়া ভালো করে, ঠিক আছে, এইগুলো করেই একমাত্র আমরা বেশিরভাগ ক্ষেত্রে থাকি প্রথম দিকে। আচ্ছা, তো ম্যালেরিয়ার বিরুদ্ধে সচেতনতার জন্য, কারণ এই রোগটা যখন তখন আবার হয়তো আবার ব্যাপারটা খুব সিরিয়াস ক্রিটিক্যাল কন্ডিশনে পৌঁছাতে পারে, তো সেখানে 25শে এপ্রিল যে দিনটা, এই দিনটাকে বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসেবে পালন করা হয়। ভাব, এটা একটা দিন আলাদা করে ডিনোট করেই দিয়েছে যে এই দিনটাকে আমরা বিশ্ব ম্যালেরিয়া দিবস বলবো, 25শে এপ্রিল, ঠিক আছে? তো সেইটা হিসেবে কিন্তু আমরা পালন করি। তো এই হচ্ছে ম্যালেরিয়া, ক্লিয়ার? এরপরে আমরা যে রোগটাতে যাব সেটা তোরা দেখতে পাচ্ছিস যে ডেঙ্গু বা ডেঙ্গি যেটাকে বলা হয়, ঠিক আছে? আমরা ডেঙ্গু বলি, কিন্তু এটাকে কিন্তু ইংলিশে বলা হয় ডেঙ্গি, কারণ DENGUE থাকে একটা। আচ্ছা, তো এই যে ডেঙ্গি, এটাও কিন্তু মশাবাহিত রোগ, ঠিক ম্যালেরিয়ার মতোই, কিন্তু এখানে যে রোগের জীবাণু সেটা ডিফারেন্ট এবং রোগের যে বাহক মশা সেটাও কিন্তু আলাদা। আচ্ছা, তাহলে আমরা দেখে নিই এখানে কি কি ক্ষেত্রে কি হচ্ছে। প্রথমত উৎস, এটা প্রথম কোথায় দেখা গেছিল ডেঙ্গু? এটা হচ্ছে কলকাতায়। ভাব, আমাদের শহরে কলকাতায় এই মশাবাহিত মারণ রোগের প্রথম দেখা মেলে 1963 থেকে 64 সালে। এই সময়টা প্রচুর রোগ ছড়িয়েছে, প্রচুর মহামারী হয়েছে, ঠিক আছে? তো 1963 থেকে 64 সালে আমাদের কলকাতায় প্রথম মশাবাহিত মারণ রোগ কিন্তু দেখা গেছিল, যেটাকে আমরা ডেঙ্গি বলি পরে। এই রোগের লক্ষণ কি কি? এবং কিছু কিছু লক্ষণ তো অবশ্যই তোরা ম্যালেরিয়ার সাথে সেম পাবি, কিছু কিছু ডিফারেন্ট হবে। দেখ, বলছে ভয়াবহ জ্বর হয়, মাথার যন্ত্রণা, গাটে গাটে ব্যথা। তাহলে এই পয়েন্টগুলো তোরা কোথায় দেখতে পেয়েছিস? অলরেডি ম্যালেরিয়ার মধ্যেও পড়েছিস, কারণ জ্বর কন্ডিশন, এই মশাবাহিত কন্ডিশনগুলো, এই জ্বর, গা হাত পা ব্যথা, ঠিক আছে, মাথা ঘোরা, মাথার যন্ত্রণা, এই সকল জিনিস তৈরি করবেই। নেক্সট হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে অণুচক্রিকার সংখ্যা হঠাৎ করে ড্রপ করে যায়। অণুচক্রিকা কি? অণুচক্রিকা আমাদের রক্তের মধ্যে থাকা এক প্রকার রক্তকোষ, ঠিক আছে? যে রক্তকোষ আমাদের বডিতে বা কোথাও যদি কেটে যায় সেই কাটা স্থান সারাতে সাহায্য করে। এবার তার সংখ্যা হঠাৎ করে খুব বেশি পরিমাণে কমে যাচ্ছে। তার মানে ডেঙ্গু হলে তোর যদি কোথাও কেটে যায় তাহলে সেই কাটা স্থান ক্ষত সারাতে অনেক সময় লাগবে, কারণ এখানে অণুচক্রিকার পরিমাণ প্রচুর কমে যায়। বোঝা গেছে? তাহলে অণুচক্রিকার সংখ্যা ভয়াবহভাবে হ্রাস পায়, প্রচুর কমে যায়, প্রচুর ড্রপ করে যায়। এর সাথে সাথে আমাদের আরেকটা যে রক্তকণিকা, যেটাকে আমরা বলি WBC, এই যে শ্বেত রক্তকণিকা, এটাকে আমরা আরেকটা কথায় কি বলি? WBC মানে হোয়াইট ব্লাড সেল। হোয়াইট মানে শ্বেত, মানে সাদা, ব্লাড রক্ত, কণিকা হচ্ছে সেল বা কর্পাসেল। তাহলে এই যে শ্বেত রক্তকণিকা, আমাদের 3 রকম রক্তকোষ থাকে। একটা লোহিত রক্তকণিকা যেটাকে আমরা RBC বলি, একটা শ্বেত রক্তকণিকা যেটাকে আমরা WBC বলি, আর একটা হচ্ছে অণুচক্রিকা যেটাকে আমরা প্লেটলেট বলি। তো এই যে শ্বেত রক্তকণিকা, এটাও কিন্তু ধ্বংস হতে থাকে, ধ্বংস করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। কেন? কারণ শ্বেত রক্তকণিকার মধ্যে বিভিন্ন রকম ভাগ আছে, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, মোনোসাইট, লিম্ফোসাইট। এগুলোর মধ্যে বিশেষ করে মোনোসাইট আর নিউট্রোফিল, এরা কিন্তু রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে এবং আমাদের বডিকেও বিভিন্ন প্রকার প্রতিরোধ ক্ষমতা দেয় বিভিন্ন রোগের থেকে। তাহলে যদি এই শ্বেত রক্তকণিকা ধ্বংস করা হয়, তাহলে দেখ জীবাণুগুলো ঠিক টার্গেট করে করে আমাদের বডিতে যে সকল সেল আছে, যেগুলো আমাদের বডির ভালো চায়, বডির বিভিন্ন রকম অবস্থা হলে সেগুলো কাজ করে, সেই সেলগুলোকে আগে নষ্ট করছে, যাতে তারা দেহটাকে বা শরীরটাকে বাঁচাতে না পারে। তো এখানেও তাই করলো। শ্বেত রক্তকণিকা যারা রোগ প্রতিরোধ ক্ষমতাকে আমাদের ঠিকঠাক রাখে, সেইটাকে ইফেক্ট করে, সেইটাকে কমিয়ে দিয়ে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে পুরো ডিসব্যালেন্স করে দিচ্ছে, আমাদের পুরো নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে? তো এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানে 2 প্রকার রক্তকণিকার এইরকম অবস্থা হচ্ছে। আর শ্বেত অণুচক্রিকার ক্ষেত্রে হ্রাস পাওয়ার ফলে কি হয়, আমি বললাম যে রক্ত
রক্ত তঞ্চন বাধাপ্রাপ্ত হয়। রক্ত তঞ্চন মানে হচ্ছে রক্ত জমাট বাঁধা, ঠিক আছে? রক্ত তঞ্চন বাধাপ্রাপ্ত হয় যখন অনুচক্রিকা কমে যায়। নেক্সট, রক্তক্ষরণ এই রোগের প্রধান উপসর্গ। তাহলে রক্ত তঞ্চন যদি বাধাপ্রাপ্ত হয়, রক্ত জমাট বাঁধতে যদি ঠিকঠাকভাবে না পারে, তাহলে রক্ত অনবরত ক্ষরিত হতে থাকবে। ফলে বেশি রক্তক্ষরণের ফলে আমাদের কিন্তু অ্যানিমিয়াও হতে পারে বা রক্তাল্পতা, রক্ত কমে যেতে পারে, রক্তের অভাব দেখা দিতে পারে। তো সেই ব্যাপারটা এখানে বলা আছে। আচ্ছা, এরপর আমাদের জানতে হবে, যেমন স্ত্রী অ্যানোফিলিস মশা, ঠিক আছে, সে আমাদের কি করত, ম্যালেরিয়া রোগ ছড়াতো, আগেরটায় পড়লাম। এখানে ডেঙ্গির ক্ষেত্রে যে মশাটা কাজ করবে সেটা হচ্ছে এডিস ইজিপ্টি, মানে এডিস মশা। এটাকে আমরা বলে থাকি এডিস মশা। এডিস মশা, এবং অবশ্যই স্ত্রী মানে স্ত্রীরাই জেনারেলি এইসব করে, রক্ত চুষে খায়। বুঝতে পারলি? তো যাই হোক, তো এখানেও এডিস মশার কথাই বলা হয়েছে। হ্যাঁ, তো যেটার যদি সায়েন্টিফিক নেম বলিস তাহলে হচ্ছে এডিস ইজিপ্টি। আর যে জীবাণুটা ছড়ায়, যে জীবাণুটাকে ছড়ায় সেটা হচ্ছে এক প্রকার ভাইরাস, সেটা হচ্ছে এক প্রকার ভাইরাস, যেটা এইটার ক্ষেত্রে এক প্রকার প্রোটোজোয়াকে ছড়াতো, সেইটা এখানে দায়ী জীবাণু যেটা, সেটা এখানে ভাইরাসকে ছড়াচ্ছে, এবং সেই ভাইরাসটার নাম হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস। তাহলে এই ফ্ল্যাভি ভাইরাসকে, এই যে আনইনফেক্টেড, দেখ এখানে বলা হয়েছে আনইনফেক্টেড মসকিউটো, মানে এই মশাটা কিন্তু বাহক তখন অবধি হয়নি, বা এই মশাটা রোগ জীবাণু বহন করছে না। প্রথমে কি করেছে, এই মশাটা এই রোগীকে কামড়েছে, ঠিক আছে, যে রোগীটার ডেঙ্গু অলরেডি ছিল। এবার এই রোগীকে কামড়ানোর পর কি হয়েছে, এর থেকে এই মশার মধ্যে ওই জীবাণুটা চলে গেছে। এবার এই মশাটা ইনফেক্টেড হয়ে গেছে, তখন আনইনফেক্টেড থেকে ইনফেক্টেড হয়ে গেছে। এবার এই ইনফেক্টেড মশা যখন আমাদের সাধারণ কোনো স্বাভাবিক সুস্থ মানুষকে কামড়াবে, তখন এই যে জীবাণুটা বহন করে এই ডেঙ্গু রোগী থেকে নিয়ে এসছে, সেই হচ্ছে জীবাণুটা এবার সুস্থ ব্যক্তিদের মধ্যেও ছড়িয়ে যাবে এবং তারাও ডেঙ্গু রোগে আক্রান্ত হবে। তো এইভাবে কিন্তু পুরো সাইকেলটা চলতে থাকে। এবং অবশ্যই মাথায় রাখবি যে ডেঙ্গির যে জীবাণু সেটা একটা ভাইরাস, যেটার নাম হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস। আর ম্যালেরিয়ার যে জীবাণু সেটা এক প্রকার প্রোটোজোয়া বা আদ্য প্রাণী, যেটাকে আমরা বলি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বা প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। আচ্ছা, এখানে একটি ইম্পর্টেন্ট লাইন বলা আছে লাস্টে, যে দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে প্রতি বছর ৬,০০০-এর মতো মানুষ মারা যায় এই ভয়াবহ মারণ রোগে। এখনো কিন্তু অনেক সময় দেখা যায় যে এই যে এগুলো এমন না যে হ্যাঁ যখন ছড়িয়েছিল তারপর থেকে আর এখন নেই, এখনো কিন্তু মাঝে মাঝে এই রোগগুলোর প্রাদুর্ভাব দেখা দেয়, ঠিক আছে। তো তেমনি দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে প্রতি বছর কিন্তু ৬,০০০-এর মতো মানুষ মারা যায় এই রোগে। অনেক সময় এই রোগটা কিন্তু ছড়ায় আবার। আচ্ছা, এরপরের যে পার্টটা আমরা বা এই যে রোগটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে প্লেগ, ঠিক আছে, যে রোগটাকে আমরা বলছি প্লেগ রোগ। তো এই প্লেগ রোগের উৎসটা কি, কিসের মাধ্যমে ছড়াতে পারে? আমাদের হাঁচির মাধ্যমে ছড়াতে পারে। হাঁচির যে ড্রপলেট, সেটা সেটার মাধ্যমে ওই জীবাণুটা কিন্তু পরবর্তী মানুষের কাছে যেতে পারে। সরাসরি শরীরের সাথে সংস্পর্শ যদি থাকে, ঠিক আছে, ছোঁয়াছুঁই, ঠিক আছে, হাঁচি কাশি, দূষিত মাটির সংস্পর্শে যদি থাকা হয়, ঠিক আছে, যে জীবাণুটা সেই হয়তো মাটির সংস্পর্শে আছে, তো সেই মাটির সংস্পর্শে এলে সেখান থেকেও ছড়াতে পারে, বাতাস থেকে ছড়াতে পারে, এমনকি কিছু পতঙ্গের কামড়েও ছড়াতে পারে। বিভিন্ন কিছু স্পেসিফিক ইনসেক্টস আছে, ঠিক আছে, এখানেও আমরা দেখব যে বিভিন্ন পতঙ্গ, বিশেষ করে স্পেসিফিক বা নির্দিষ্ট একটা পতঙ্গ আছে, যেটাকে আমরা এখানে জেনারেলি বলে থাকবো একটা মাছি স্পেসিফিক। তো সেই মাছির মাধ্যমে কিন্তু ছড়ায় এবং মাছিটা বাহক হিসাবে এখানে কাজ করে। আচ্ছা, দেখ এবার এই রোগে, প্লেগ রোগ যদি হয় তোর, তাহলে তুই কি কি রোগ লক্ষণ প্রকাশ পাবে তোর বডিতে? প্রথমত ফুসফুসে অ্যাটাক করবে, এটা ডিরেক্ট গিয়ে লাংসকে অ্যাটাক করবে, ঠিক আছে। তো এই যে লাংসকে অ্যাটাক করলো এবং তার সাথে সাথে রক্তক্ষরণও তোর বডিতে অনেক সময় দেখা যেতে পারে। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লসিকা গ্রন্থি ফুলে গিয়ে ভয়াবহ যন্ত্রণা হয়। এই পয়েন্টটাকে আমি বক্স করলাম এই কারণেই, কারণ এই পয়েন্টটা থেকে কোশ্চেন আসে। লসিকা গ্রন্থি, ঠিক আছে, আমাদের লিম্ফ গ্ল্যান্ড যেটা থাকে, ঠিক আছে, রক্ত আর লসিকা আমরা জেনারেলি দু রকম জানি। তো সেই লসিকা গ্রন্থি যেটা, সেইটা কিন্তু ফুলে গিয়ে ভয়াবহ প্রচুর যন্ত্রণা হয়, পেইন হয়,
মাথার যন্ত্রণা হতে পারে, বমি হতে পারে, কাশির সঙ্গেও অনেক সময় আমরা রক্ত পড়তে দেখতে পাই। এই যে রক্তক্ষরণটা হচ্ছে, এটা আমাদের বেশি কাশতে 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 সেই কাশের মাধ্যমেও রক্ত কিন্তু পড়তে পারে, বমি হতে পারে, ঠিক আছে, আর মাথার যন্ত্রণা হতে পারে। এই সকল রোগ লক্ষণ আমরা দেখতে পাবো প্লেগ রোগে। এবার দেখে নিই এর বাহক হিসেবে কারা কাজ করে। প্রথমত আমি তো মাছির কথা বলেইছিলাম, কিন্তু সেই মাছি শুধুমাত্র না, ইঁদুর থেকে শুরু হয় প্রথমে। ইঁদুরের মধ্যে সেই রোগের জীবাণুটা থাকে, সেই জীবাণুটা আমরা এখানে দেখব, এক প্রকার ব্যাকটেরিয়া, সেটা ইঁদুরের মধ্যে থাকে। সেই ইঁদুরকে যদি কোনো ওই একটা নির্দিষ্ট মাছি আছে যেটাকে আমরা বলি জেনোপসিলা চিওপিস, এটা হচ্ছে তার সায়েন্টিফিক নেম, ঠিক আছে। তো একটা স্পেসিফিক মাছি আছে, যে মাছিটা যদি ইঁদুরকে কামড়ায়, তো সেই ইঁদুর, এবার তোরা বলবি স্যার মাছি কিভাবে কামড়াবে, মশা তো কামড়ায়, কিন্তু মাছির ক্ষেত্রেও কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাই যে তারাও যদি বডিতে এসে কামড়ায়, কিছু স্পেসিফিক মাছি আছে, আমরা নর্মাল মাছির কথা বলছি না। তো সেই যে মাছি যেটার নাম হচ্ছে জেনোপসিলা চিওপিস, এই মাছিটা এই ইঁদুরকে যদি কামড়ায়, তাহলে ইঁদুরের বডি থেকে জীবাণুটা মাছির বডিতে যায়। এই জীবাণুটা কি হয়, মাছির বডিতে চলে যায়, এবং মাছির বডিতে যখনই চলে আসে, সেই মাছিটা এবার যদি মানুষকে কামড়ায়, তাহলে সেই মানুষের মধ্যেও কিন্তু ঢুকে যাবে সেই জীবাণুটা। এই মাছি এবার যদি মানুষকে কামড়ায়, তাহলে সেখান থেকে, তার মানে এখানে আমরা দু রকম কিন্তু বাহক দেখতে পেলাম, একটা ইঁদুর, একটা মাছি, ঠিক আছে। এবং যে জীবাণুটা আমাদের মেইনলি ইম্পর্টেন্ট, যেটা এখানে এই রোগটা ছড়াচ্ছে, সেটা হচ্ছে এক প্রকার ব্যাকটেরিয়া, ঠিক আছে, যেটার নাম হচ্ছে আর্সিনিয়া পেস্টিস। কি বলবো, আর্সিনিয়া পেস্টিস, যেটা হচ্ছে আমাদের দায়ী জীবাণু, আমাদের প্লেগ রোগের জীবাণু, সেটা হচ্ছে আর্সিনিয়া পেস্টিস, ঠিক আছে। তাহলে প্লেগ রোগ, পি ফর প্লেগ রোগ, পি ফর পেস্টিস, তো এইভাবেও তোরা মাথায় রাখতে পারিস। তাহলে এইখানে মেইনলি হচ্ছে কি, আমরা এই ছবির মাধ্যমে বুঝে নিই। প্রথমে এইটা হচ্ছে সেই ব্যাকটেরিয়া, এইটা হচ্ছে সেই ব্যাকটেরিয়া যার নাম কি, আর্সেনিয়া পেস্টিস। এই যে ব্যাকটেরিয়া, ঠিক আছে, এই ব্যাকটেরিয়া কি হচ্ছে, এই ব্যাকটেরিয়া কি হচ্ছে, এই ইঁদুরের দেহে প্রথমে থাকছে, ঠিক আছে। এটা অ্যাফেক্টেড একটা ইঁদুর, সাপোজ আক্রান্ত ইঁদুর, অ্যাফেক্টেড মানে জানিস তোরা, আক্রান্ত, এই রোগে বা এই জীবাণুতে আক্রান্ত। তো এই অ্যাফেক্টেড ইঁদুর থেকে এই যে মাছিটা, এটা হচ্ছে সেই মাছি, মাছির নাম কি, জেনোপসিলা চিওপিস, ঠিক আছে। তো সেই মাছিটা এই ইঁদুরকে কামড়ালে, সেই মাছিটা, সেই ইঁদুরটা থেকে মাছির মধ্যে জীবাণুটা চলে যাচ্ছে, জীবাণু চলে যাচ্ছে, ফলে মাছিটাও আক্রান্ত হয়ে যাচ্ছে, মাছিটাও আক্রান্ত হয়ে পড়ছে। এবার এই মাছির মধ্যে তাহলে কি আছে, এই জীবাণুগুলো আছে। এবার এই মাছিটা গিয়ে যদি মানুষকে কামড়ায়, তাহলে কি হবে, এই জীবাণুগুলো মানুষের মধ্যেও ঢুকে যাবে এবং প্লেগ রোগ সৃষ্টি। বোঝা গেছে? তাহলে ইঁদুর থেকে মাছি, মাছি থেকে মানুষ। আচ্ছা, এইবার এই রোগের আমরা দেখতে পাই টিকাও আবিষ্কার হয়েছিল সেই সময়, ঠিক আছে, যখন ছড়িয়েছিল সেই সময় টিকাও আবিষ্কার হতে আমরা দেখতে পেয়েছিলাম। তো সেই টিকা আবিষ্কারকের কি নাম, ভালদেমার হাপকিন। ভালদেমার হাপকিন, যেটা কত সালে টিকাটা আবিষ্কার হয়েছিল, 1897। ভাব প্লেগ রোগ তাহলে কত বছর আগের, 1897 সালে কিন্তু এইরকম সময় এই রোগটা কিন্তু প্রায় ছড়িয়েছিল, এবং সেই রোগের টিকা কিন্তু এই বিজ্ঞানী আবিষ্কার করেন, বা এই রিসার্চার আবিষ্কার করেন, ভালদেমার হাপকিন। এর সাথে সাথে ইম্পর্টেন্ট আর একটা পয়েন্ট হচ্ছে, প্লেগ হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারা পরিগণিত প্রথম 3টি মহামারীর একটি। প্রথম যে 3টে মহামারী, একদম মহামারীর ক্ষেত্রে আমরা একদম টপ লেভেলে যে 3টেকে রাখি, সেই 3টের মধ্যে একটা অবস্থানে আমরা প্লেগকে রাখতে পারি। এবং এই যে কথাটা লেখা আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ঠিক আছে, এটাকেই আমরা শর্টকাটে বলে থাকি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক আছে, যেটাকে আমরা শর্টকাটে কি বলে থাকি, হু বলে থাকি, এটাকে আমরা শর্টকাটে হু বলে থাকি। বোঝা গেছে? তাহলে এটা প্লেগ রোগটা প্রথম 3টে মহামারীর মধ্যে একটা মহামারীকে আমরা বলতে পারি। আজকে লাস্ট আমরা পড়ব হচ্ছে স্মল পক্স বা গুটি বসন্ত।
ঠিক আছে। তো সেইখানে আমাদের কি হচ্ছে, এই স্মল পক্সের প্রথমে আরও একটা নাম আছে, সেটাকে আমরা আগে দেখতে পাবো। ঠিক আছে, তো স্মল পক্সকে আমরা গুটি বসন্ত বলে থাকি, এবং সেই স্মল পক্সের আমরা আরও একটা নাম এখানে দেখতে পাচ্ছি, যেটাকে আমরা রেড প্লেগ বলে থাকি। রেড প্লেগ বলে থাকি, যে প্লেগ রোগটা আমরা পড়লাম, আর সেই অনুযায়ী নামটা, সেই তার নামটা নিয়ে তার আগে একটা রেড লাগিয়ে দিয়েছে, তো এটাকে আমরা বলে থাকি রেড প্লেগ। কেন বলে থাকি সেটা আমরা বুঝতে পারবো। তো আগে রোগ লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে এটাকে রেড প্লেগ কেন বলে থাকি। কারণ স্মল পক্স বা গুটি বসন্তের ক্ষেত্রে কি হচ্ছে, চামড়ায় শিরা উপশিরায়, ঠিক আছে, চামড়ার যে নিচে শিরা উপশিরা থাকে, তাছাড়াও মুখে, মানে বিশেষ করে চামড়ায় আর কি, তারপর মুখে, তারপর গলায় এই রোগের সংক্রমণ দেখতে পাওয়া যায়। এই যে বাচ্চাটা, এটা স্মল পক্স আমরা জানি, গুটি বসন্ত কি হয়, যে বডিতে পুরো ফোসকার মতো পুরো পুরো শরীরে ছড়িয়ে যায়, বিশেষ করে মুখ, হাত, পা, সব কিছুতে, গলা। ঠিক আছে, তো এইরকম রেড স্পট টাইপের হয়ে যায় এরকম, তার ভেতরে লিকুইডও থাকে, হ্যাঁ, ওগুলো হাত দিতে বারণ করে, নখ দিতে বারণ করে। এই যে গোটা জায়গাটি তরল ভর্তি ফোসকায় ভরে যায়। এইগুলো যেগুলো দেখতে পাচ্ছিস, এগুলো হচ্ছে তরল ভর্তি ফোসকা, এগুলোই হচ্ছে তরল ভর্তি ফোসকা। বোঝা গেছে? এইরকম পুরো বডিতে ছড়িয়ে যায়। এটা তো তাও আমি অতটা সাংঘাতিক ছবি আনিনি, বাট এমন আমার নিজেরও হয়েছিল ছোটবেলায়। তো পুরো বডিতে ছড়ে যায় এবং দেখার মতো অবস্থায় থাকে না। ঠিক আছে, আচ্ছা, তো এই সকল কারণের জন্য রেড যে স্পটগুলো দেখা যায় পুরো বডিতে, ঠিক আছে, সেই কারণে সেই গুটি বসন্ত বা স্মল পক্সকে আমরা রেড প্লেগও বলে থাকি। যে প্লেগ কন্ডিশনে আমাদের কিছু কিছু জায়গায় বডিতে কিন্তু এরকম স্পট দেখা যেতে পারে, বাট এটা পুরো রেড স্পট দেখা যায়, সেই কারণে আমরা এটাকে রেড প্লেগ বলে থাকি। আচ্ছা, এরপর হচ্ছে দায়ী জীবাণু। এই ক্ষেত্রে দায়ী জীবাণুকে, এই ক্ষেত্রে দায়ী জীবাণু হচ্ছে এক প্রকার ভাইরাস, যদিও এখানে স্পেসিফিক ভাবে নাম কোনো বলা নেই বইতে, তো আমরা অত যেচে অত নাম দরকার নেই আমাদের। ঠিক আছে, তো এটা একটা ভাইরাস ঘটিত রোগ, স্মল পক্স বা গুটি বসন্ত পক্স একটা ভাইরাস ঘটিত রোগ। ঠিক আছে, তো দায়ী জীবাণু হচ্ছে এখানে ভাইরাস, যেটা আমাদের বডিতে ঢুকলে আমাদের এই রোগটা হয়। এইবার এই স্মল পক্স বা গুটি বসন্তের টিকাও আবিষ্কার হয়েছিল, এবং এটা খুব ইম্পর্টেন্ট, বারবার কোশ্চেন আসে যে এই স্মল পক্স বা গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন। এটা হচ্ছে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। খুব ইম্পর্টেন্ট, এটা আমি বারবার বলছি, এই কোশ্চেনটা কিন্তু দেয়, এবং এটা শুধুমাত্র তোদের ক্লাসেই সীমাবদ্ধ না, এটা পরবর্তী অনেক ক্লাসেই কিন্তু বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও আসে। ঠিক আছে, এবং সেই সালটাও ইম্পর্টেন্ট, 1796, মানে এটা প্লেগ রোগেরও আগে হয়েছে। ঠিক আছে, এবং সেই সময় টিকাটা আবিষ্কার হয়েছে, যেটা বিজ্ঞানী এডওয়ার্ড জেনার সেই আবিষ্কারক টিকার। আবিষ্কার পদ্ধতি কিভাবে আবিষ্কার করেছিলেন, খুব সিম্পল একটা উপায় আবিষ্কার করেছিলেন, এবং কিভাবে মাথাটাকে কাজে লাগিয়েছে এই টিকাটা আবিষ্কার করার জন্য, ভালো করে দেখ। সেটা কি করেছে, যে গো বসন্তের, মানে আমাদের গরু বা সেই গরু যে পুরো দেখেছিলেন, যে সেই বিজ্ঞানী দেখেছিলেন যে গরুদেরও এইরকম কিন্তু বিভিন্ন প্রকার ভাইরাসের দ্বারা আক্রান্ত হলে তাদের বডিতেও এরকম অনেক রকম স্পট দেখা যায়, যেটাকে বলা হয় তাদের ক্ষেত্রে গো বসন্ত। ঠিক আছে, গরুদের যদি বসন্ত হয়, তো সেই গো বসন্তের যে স্পেসিফিক ভাইরাস ছিল, সেই ভাইরাসকে কাজে লাগিয়েছে। এই ভাইরাসকে স্মল পক্সের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে কাজে লাগান। কিভাবে, এটা পুরো আমাদের ইমিউনিটির একটা পার্ট। কিভাবে কাজে লাগানো হয়, যে গো বসন্তের যে ভাইরাস ছিল, তার বডির কিছু পার্টসকে তারা কি হিসেবে, ভ্যাকসিন হিসেবে ইউজ করতে হেল্প করেছে। ঠিক আছে, এবং সেই ভ্যাকসিন যদি আমাদের বডিতে বা টিকার মাধ্যমে, ঠিক আছে, যদি আমাদের বডিতে প্রয়োগ করা হয়, তখন দেখা যায় সেই ধরনের, হয়তো একই প্রজাতির বা একই শ্রেণীর অন্তর্গত এই ভাইরাসটা ছিল, যেটা কিনা আমাদের মানুষের বডিতে যে ভাইরাস ঘটিত স্মল পক্স দেখা যায়, তার সাথে কিছুটা সামঞ্জস্যপূর্ণ। তো এই কারণে সেই ভাইরাস দিয়ে এই ভাইরাসকে মারার চেষ্টা করা হয়েছে ভ্যাকসিন তৈরির মাধ্যমে বা ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে। এইভাবে কিন্তু তিনি এই আবিষ্কারটা করেন, টিকা আবিষ্কার করেন, সেই টিকা বা ভ্যাকসিনের মাধ্যমে আমাদের এই রোগ থেকে মুক্তি লাভ হয়। আচ্ছা, এখানে লাস্ট একটা ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু টিকা দিয়ে স্মল পক্স নির্মূলকরণের কর্মসূচির মাধ্যমে বর্তমানে স্মল পক্সকে নির্মূল করা সম্ভব হয়েছে।
তো এই হু দ্বারা কিন্তু এই টিকাকে সমর্থন করা হয়েছে এবং সেই টিকা পুরো আমাদের যখনই হয় সেই টিকার মাধ্যমে আমাদের কিন্তু একটা নির্দিষ্ট দিনের পর আমরা কিন্তু সেই রোগ থেকে মুক্তি পাই। হ্যাঁ, সেই যে জায়গাগুলো স্পট হয়েছিল সেই স্পটগুলো আমাদের হয়তো কিছুদিন অবধি থাকবে, স্টে করবে, ধীরে ধীরে কালচেও হয়ে যাবে ঠিক হওয়ার পর, কিন্তু সেই স্পট কিন্তু সহজে যেতে চায় না, ধীরে 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 সেটা আবার ঠিকঠাক হয়ে যায়। তো আমরা রোগটা থেকে তো অনেক আগেই মুক্তি পেয়ে যাই, বাট ওই স্পটগুলো কিন্তু থেকে যাবে, ঠিক আছে, ওগুলো ধীরে 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 ঠিক হয়ে যায়। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের 5টা মোস্ট ইম্পর্টেন্ট, প্রথম যে 5টা তোদের মহামারী রোগ আছে সেগুলোর সম্পর্কে আমরা জানলাম। আমরা নেক্সট ক্লাসে পার্ট 2তে বাকি যে কয়েকটা রোগ আছে সেই রোগ সম্পর্কে পড়ব এবং আমাদের এই চ্যাপ্টারের যে মহামারী পার্টটা সেটা পুরো কমপ্লিট হয়ে যাবে। ভালো করে দেখে নিস। আর এইখানে প্রত্যেকটা লেকচারের শেষে তোদের 10টা করে, বা চেষ্টা করব 10টা করে দেওয়ার, এরকম কিছু কোশ্চেন দেওয়া থাকবে, যে কোশ্চেনগুলো তোরা এইচডব্লিউতে করবি, ঠিক আছে? ভালো করে আগে ক্লাসটা দেখবি, তারপর তোরা এই কোশ্চেনগুলো সলভ করবি। আর আমি শুরুতেই বলে দিচ্ছি বাবু, আমি কিন্তু নিজের স্টুডেন্টদের বন্ধুদের মতোই দেখি, সেই জন্য আমার মুখ দিয়ে তুই বেরোয়, এটাকে সবাই অফেন্ড হিসাবে নিস না। আমি এইরকমভাবেই পড়াই, শুধুমাত্র তোদের না, 9, 10, 11, 12 যাদেরই পড়াই তুই বলেই কিন্তু সমর্থন করি, কারণ আমি সেই রকমভাবেই মিশি, চেষ্টা করি সেইভাবে মেশার বন্ধুদের মতো করে, ঠিক আছে? তো ভালো করে এই ক্লাসটাকে কাজে লাগা, কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করে রেখে দিবি। আর এই ভিডিও দেখার পর যদি কোনো রকম কনফিউশন হয়, কোনো পয়েন্টে কোনো জায়গায় যদি কনফিউশন হয়, এই ভিডিওটা ইউটিউবে আসবে, ইউটিউবের কমেন্ট সেকশন পাবি, সেই কমেন্ট সেকশনে নিজেদের ব্যাপারগুলো বলে দিবি যে কোনো জায়গায় কোনো ডাউট থাকলে স্যার এই জায়গা বুঝলাম না বা কিছু হলো, ঠিক আছে? আর পারলে এই যে এইচডব্লিউর যে কোশ্চেনগুলো দিয়েছিলাম সেটার অ্যান্সারও তোরা 1, 2, 3, 4 করে 1 থেকে 10 অবধি তোরা কমেন্ট বক্সেও লিখে পেস্ট করতে পারিস, আমি ওখান থেকেও দেখে নেবো, ঠিক আছে? আর কোনো কোশ্চেনের অ্যান্সার নিয়ে বা কোনো থিওরির কোনো ব্যাপার নিয়ে যদি অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাস, ভালো লাগলেও জানাস। আর নিজের বন্ধু বান্ধবদের মধ্যে আরও শেয়ার করে দে, কারণ তোদের জন্য এই নতুন উপস্থাপনা আমরা নিয়ে এসেছি নতুন ব্যাচ হিসেবে, যেটা ফ্রিতে পাচ্ছে, যেটা আমরা চাই যে অনেক মানুষ উপকৃত হোক এখান থেকে। ফ্রিতে পুরো জিনিসগুলো প্রত্যেকটা সাবজেক্টের তোরা পেয়ে যাবি। তো সেটাকে ভালো করে কাজে লাগে এবং প্রচুর মানুষের, আমাদের পশ্চিমবঙ্গের প্রচুর স্টুডেন্টদের মধ্যে সেটা ছড়িয়ে পড়ুক, তারা কাজে লাগাক। এবং এখনও অনেক সময় আছে অ্যানুয়াল এক্সাম আসতে, তো ফাউন্ডেশনটাকে আরও ভালো করে তৈরি কর যাতে তোরা 9, 10-এ গিয়ে আরও ভালো করতে পারিস। সেটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে সেটা ছড়ানো দরকার এবং সেটার দায়িত্বও তোদের কিছুটা। তোরা বন্ধুদেরকে জানা যে এখান থেকে তোরা পড়তে পারিস, আমি পড়ছি, ঠিক আছে? তো সেইগুলো যত ভালো করে শেয়ার করবি, বেশি করে শেয়ার করবি, আমরা তত কিন্তু কম্পিটিশন নিজেদের মধ্যে আনতে পারবো, আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের লেভেলটা কোথায় আছে প্রিপারেশনের, যেটা কিনা আমাদের পরবর্তী ক্লাসগুলোতেও হেল্প করবে, ঠিক আছে? চলো আজকের মতো টাটা, থ্যাংক ইউ। আর পরের ক্লাসে দেখা হচ্ছে, আমরা এই পার্টটা শেষ করব। টাটা।